আজকে আমরা পড়ব ক্লাস 12 এর প্রথম চ্যাপ্টার, যেটা ইলেকট্রোস্ট্যাটিক আছে, স্থির তড়িতের প্রাথমিক ঘটনাগুলি। তো এই চ্যাপ্টারটা আগের বছরের যে কোশ্চেন, ঠিক আছে, আমার হাতে কিন্তু কোশ্চেনটা আছে। এটা হচ্ছে তোমাদের আগের বছরের কোশ্চেন, সেমিস্টার 3। তোমাদের দাদাদের একবার জিজ্ঞাসা করবে যারা তোমাদের থেকে সিনিয়র, কোশ্চেনের লেভেল কিন্তু খুব ভালো ছিল, ঠিক আছে। যেই থেকে কোশ্চেন দিয়েছিল, নিট থেকেও কোশ্চেন দিয়েছিল। যে সমস্ত জিনিসগুলো ইম্পর্টেন্ট, যেগুলো থেকে কোশ্চেন আসে, আমরা সেই সমস্ত জিনিসগুলোকে পড়ব বেশি বেশি রিভাইজ দেওয়ার জন্য। আমাদের ফালতু জিনিস পড়ে টাইম নষ্ট করার কোনো দরকার নেই। ইলেকট্রোস্ট্যাটিক যে চ্যাপ্টারটা শুরু হচ্ছে, এখানে দুটো টার্ম প্রথমে আমরা দেখতে পাচ্ছি, যেটা হচ্ছে একটা ইলেকট্রো একটা পার্ট, আর একটা হচ্ছে স্ট্যাটিক এই একটা পার্ট। ইলেকট্রো যেটা, এর কথার অর্থ হচ্ছে আধান। ইলেকট্রো কথার অর্থ হচ্ছে আধান, আর স্ট্যাটিক কথার অর্থ হচ্ছে স্থির। তার মানে আধান যখন স্থির আছে তখন আমরা ইলেকট্রোস্ট্যাটিক পড়ছি। আধান যখন স্থির, আধান যখন আমাদের স্থির আছে, আমরা তখন কি পড়ছি? আমরা তখন পড়ছি ইলেকট্রোস্ট্যাটিক। আধান জিনিসটা কি? আধান কি? আধান কি? আমাদের আধান হচ্ছে প্রত্যেকটা বস্তুর একটা নিজস্ব ধর্ম। আধান, এই আধান কি করে? আধানের কাজটা হচ্ছে, ধরো কোন একটা বস্তু আধানগ্রস্ত, তো সেই বস্তুটা অন্য একটা আধানগ্রস্ত বস্তুর ওপর আকর্ষণ বল প্রয়োগ করবে না বিকর্ষণ বল প্রয়োগ করবে, সেটা নির্ধারণ হয়। আধান কি? এটি এটি একটি ধর্ম, এটি একটি পদার্থের ধর্ম, ঠিক আছে, পদার্থের ধর্ম। এই ধর্মটা কি করে? কোন একটা আধানগ্রস্ত বস্তু আছে, সেটা অন্য একটা আধানগ্রস্ত বস্তুকে আকর্ষণ করবে না বিকর্ষণ করবে, এটাকেই আমরা আধান বলে থাকি, ঠিক আছে। এই আধানের এসআই একক কি হচ্ছে? আধানের এসআই একক হয় কুলম। আধানের এসআই একক হচ্ছে কুলম। আধানের সিজিএস একক হচ্ছে আমাদের স্ট্যাট কুলম। মনে থাকবে এটা। আধানের এসআই একক হচ্ছে কুলম, সিজিএস একক হচ্ছে স্ট্যাট কুলম। আর কি? আধানের সব থেকে বড় একক, আধান যে আমরা মাপবো তার জন্য সব থেকে বড় একক, আধানের সব থেকে বড় একক হচ্ছে ফ্যারাডে। সব থেকে বড় একক, এইগুলো কিন্তু কোশ্চেনে আসতে পারে। ফ্যারাডে, ফ্যারাডে, ফ্যারাড নয়, ফ্যারাড ধারকত্বের একক, ফ্যারাডে আধানের সব থেকে বড় একক। এবার শোনো, ধরো আধান কিউ, এটা সমান লেখা হয় আই ইন্টু টি। এইখান থেকে যে এটা কি আধান, ঠিক আছে, তো কিউ সমান আই ইন্টু টি, এই সূত্রটা আমরা মনে রাখবো এইখান থেকে। আচ্ছা, এবার কোন একটা বস্তুতে, ধরো এটা একটা নিস্তড়িত বস্তু। নিস্তড়িত বস্তু, নিস্তড়িত বস্তু মানে কি? আচ্ছা, তার আগে বলে দিই, আধান আমাদের 3 প্রকারের হয়, ঠিক আছে। আধান আমাদের কত প্রকারের হয়? 3 প্রকারের আধান হয়। একটা হচ্ছে আমাদের পজিটিভ আধান, একটা হচ্ছে আমাদের নেগেটিভ আধান, আর এক ধরনের আধান হচ্ছে, সেটা হচ্ছে নিস্তড়িত আধান, ঠিক আছে। পজিটিভ আধানের উদাহরণ হচ্ছে প্রোটন, নেগেটিভ আধানের উদাহরণ আমি কি দিতে পারি? ইলেকট্রন। আর আমাদের নিস্তড়িত আধানের উদাহরণ কি দিতে পারি? নিউট্রন। কোনো একটা বস্তু নিস্তড়িত মানে কি? কোনো একটা বস্তু নিস্তড়িত কথার অর্থ হচ্ছে তার মধ্যে যতগুলো পজিটিভ আধান আছে ঠিক ততগুলো নেগেটিভ আধান আছে। আচ্ছা, এটা ধরো একটা নিস্তড়িত আধান। এইখান থেকে আমি 5টা ইলেকট্রনকে বের করে দিলাম, তাহলে এর মধ্যে কতগুলো ইলেকট্রন পড়ে রইলো? সরি, 5টা ইলেকট্রনকে বের করে দিলাম, তাহলে এর ভেতরে এখন আধান কেমন হবে? কটা আধান রইলো? এর মধ্যে তখন আধান থাকবে +5 কুলম আধান থাকবে। কি করে? দেখো, এখানে ছিল কত? +5 আর -5, দুটো মিলেই তো নিস্তড়িত তৈরি করছিল। এবার আমি +5টা যদি সরি, এবার এখান থেকে মাইনাসটা বের করেছি, ইলেকট্রনটা বের করেছি, তাহলে শুধু +5 এখন পড়ে থাকবে, তাই না? এবার ইলেকট্রনের তো ভর আছে কি নেই? খুব খুব সামান্য হলেও তো ভর আছে ইলেকট্রনের। তখন কি হয়, যখন কোনো বস্তু থেকে আধান, কোন একটা বস্তু থেকে যদি ইলেকট্রন বেরোয়, ইলেকট্রন বেরোলে কি হয়? ধনাত্মক আধানগ্রস্ত হয়ে যায় বস্তুটা, ধনাত্মক আধানগ্রস্ত হয়ে যায় বস্তুটা। আচ্ছা স্যার, ভালো কথা। আর যদি ইলেকট্রন প্রবেশ করে কোন একটা বস্তুতে, ইলেকট্রন যদি প্রবেশ করে তাহলে কি হবে? ইলেকট্রন প্রবেশ করলে ঋণাত্মক আধানগ্রস্ত হয়ে যায়। আচ্ছা, ঋণাত্মক আধানগ্রস্ত হয়, ঋণাত্মক আধানগ্রস্ত হয়ে পড়ে, ভালো কথা।
তাহলে কোন একটা বস্তুকে ইলেকট্রন যদি বেরোয় তাহলে আধানটা কি হয়ে যায়, বস্তুটা হয়ে যায় ধনাত্মক, আর ইলেকট্রন যদি বাইরে থেকে ঢুকে তাহলে ঋণাত্মক। এবার একটা জিনিস মনে রাখো, যেহেতু ইলেকট্রনের খুব অল্প খুব অল্প হলেও ইলেকট্রনের ভর আছে, সেজন্য কোনো একটা বস্তু থেকে যদি ইলেকট্রন বেরিয়ে যায় তাহলে সেই বস্তুটার ভর কমে যায়। এটা কিন্তু মাথায় রেখে দিও, বস্তুটার ভর কমে যায়। আর ইলেকট্রন যদি প্রবেশ করে তাহলে কিন্তু ভর বেড়ে যায়। ঠিক আছে, এই দুটো জিনিস কিন্তু খুব ইম্পর্টেন্ট আর খুব কনসেপচুয়াল জিনিস। ঠিক আছে, তাহলে ইলেকট্রন যদি বেরিয়ে যায় তাহলে ভর কমে গেল, আর ইলেকট্রন যদি প্রবেশ করে তাহলে ভর আমাদের বেড়ে গেল। ঠিক আছে, ভালো কথা। এইবার আমরা কি বলবো শোনো, প্লাস আধানকে কি করবে, আর মাইনাস আধানকে কি করবে, আর প্লাস আধান নিস্তড়িতকে কি করবে, মাইনাস আধান নিস্তড়িতকে কি করবে। এই চারটে জিনিস আমরা বুঝবো। প্লাস মানে হচ্ছে ধনাত্মক আধানকে কি করবে, ভালো করে বুঝো, তারপর আমি জিনিসটা বলবো। আমাদের ছোটবেলা থেকে যেটা পড়ে এসেছি, প্লাস আধান বা মাইনাস আধান এরা পরস্পরকে কি করবে, বিকর্ষণ করবে, তাই না, বিকর্ষণ করবে। আর একটা কি করবে, আর মাইনাস আধানকেও বিকর্ষণ করবে। আচ্ছা স্যার ভালো, ঠিক কি তো বলেছেন। আচ্ছা, তারপরে ধনাত্মক আধান নিস্তড়িত আধানকে কি করবে, অবশ্যই আকর্ষণ করবে, আকর্ষণ এটা। আচ্ছা, আর ঋণাত্মক আধান নিস্তড়িত আধানকে কি করবে, আকর্ষণ করবে। কিন্তু এই যে প্লাসকে বিকর্ষণ আর মাইনাসকে বিকর্ষণ, এটা পুরোপুরি সত্যি কথা না, এটা পুরোপুরি সত্যি কথা না। তাহলে সত্যি কথাটা কি, প্লাস এরা আকর্ষণও করবে, আকর্ষণও করতে পারে এবং এটার ক্ষেত্রেও সেম, আকর্ষণও করতে পারে। এবার তোমরা বলবে যে স্যার এটা কি করে সম্ভব, আকর্ষণও করতে পারে। এটা এরকম করে সম্ভব, ধরো এইটা একটা বস্তু আছে, এর কাছে 500 কুলম্ব চার্জ আছে, 500 কুলম্ব চার্জ আছে, আর প্লাস 500 কুলম্ব চার্জ আছে। আর এইখানে আরেকটা বস্তু আছে যার কাছে প্লাস 5 কুলম্ব চার্জ আছে। তখন এই 500 কুলম্ব আর এই 5 কুলম্বের মধ্যে যে বলটা কাজ করবে সেটা হচ্ছে একটা আকর্ষণ বল কাজ করে তখন। ঠিক আছে, তখন এটা আকর্ষণ বল কাজ করে। কি করে কাজ করে আমরা একটু পরেই আসছি। তো এইটুকু জেনে রেখো যে আধান দুটির মধ্যে যে পার্থক্য যদি খুব বেশি হয় তখন কিন্তু আকর্ষণ বল কাজ করে সমধর্মী আধানের ক্ষেত্রে। কোনো বস্তুর মধ্যে যদি কিউ আধান থাকে তাহলে কিউ আধান যদি কোনো বস্তুর মধ্যে থাকে তাহলে কিউ সমান আমাদের প্লাস মাইনাস এন ই, এটা লেখা হয়। এটা হচ্ছে সূত্র, ছোটবেলা থেকে আমরা জেনে আসছি। এইখানে যে এই এন এর মানটা এটা 1 থেকে শুরু হয়ে 1 2 3 থেকে শুরু হয়ে ইনফাইনাইট অবধি যায়। এন এর মানটা কিন্তু পূর্ণ সংখ্যা হয়। ঠিক আছে, একটা বস্তুতে কতগুলো ইলেকট্রন আছে, কিছু পরিমাণ আধান দিলাম এখন, বা কিছু পরিমাণ আধান সেখান থেকে বের করে দিলাম, তার ফলে ওই বস্তুটার আমাদের আধানের সংখ্যার কিরকম পরিবর্তন হয় সেটা কিন্তু এই সূত্র থেকে জানা যায়। এবার এখানে যেটা এন, সেই এন এর মানটা হচ্ছে পূর্ণ সংখ্যা হয়, এন এর মান 1 2 3 4 5 6 এরকম হতে পারে। আর যেটা ই, এটা হচ্ছে আমাদের ইলেকট্রনের আধান, যেটা হচ্ছে 1.6 × 10⁻⁻19 কুলম্ব এটা হয়। এখন মনে রেখো, এই যে এন এর মান, এই এন এর মান কিন্তু কখনো পয়েন্টে আসবে না, এন এর মান কখনো পয়েন্টে আসবে না, মানে 1.5 বা 1.6 বা 1.7 এগুলো কিন্তু আসবে না, এগুলোতে আসবে না। যদি দেখো এই রকম একটা ইকুয়েশনে তুমি মান টান ফেলে এন এর মান পয়েন্টে আসছে, তার মানে সেই আধানটা বাস্তবে কোনো অস্তিত্ব নেই, সেই আধানগুলোর বাস্তবে কোনো অস্তিত্ব নেই। কিন্তু যে কিউর মান, এই কিউর মান কিন্তু পয়েন্টে আসবে, কিউর মান দশমিকে আসতে পারে, দশমিকে আসতে পারে। ঠিক আছে, দশমিকে আসতে পারে। উদাহরণ যদি দিতে বলি তাহলে কি দেবে উদাহরণ, এই যে ইলেকট্রনের আধান দেখো 1.6 × 10⁻⁻19 হচ্ছে। আচ্ছা, এবার একটা কোশ্চেন আর তোমাদের মেবি তোমাদের ছায়াতে পাবে যে আধানের সর্বনিম্ন মান কত, কোন একটা বস্তুর মধ্যে বা কোন একটা পদার্থের মধ্যে আধানের সর্বনিম্ন মান কত, সর্বনিম্ন মান কত, কত হবে সর্বনিম্ন মান। আধানের সর্বনিম্ন মান কিউ সমান, তাহলে প্লাস মাইনাস, আমি যদি এই এন এর জায়গায় সর্বনিম্ন মান 1 বসাই, ডট ই বসাই, তাহলে আধানের সর্বনিম্ন মান কি প্লাস মাইনাস ই। ঠিক আছে,
বা এরকম বলতে পারো যে আধানের সর্বনিম্ন মান হচ্ছে একটা ইলেকট্রনের আধানের মান হচ্ছে -1.6 ইন্টু 10⁻⁻19 কুলম। এটা হচ্ছে একটা আধানের সর্বনিম্ন মান। আর এটাকেই বলা হয় এই যেটা বললাম যে এন এর মান কখনো পয়েন্টে আসবে না, কিন্তু কিউ মান আধানের মান দশমিকে আসতে পারে। এটা হচ্ছে আধানের একটা ধর্ম, যেই ধর্মটাকে বলা হয় আধানের কোয়ান্টাইজেশন। একে বলা হয় আধানের কোয়ান্টাইজেশন। ঠিক আছে, আধানের কোয়ান্টাইজেশন, এটা মাথায় রেখো। এইগুলো কিন্তু আমরা ব্যবহার করব। এটা হচ্ছে আমাদের আধানের কোয়ান্টাইজেশন। প্রথম, এটা হচ্ছে আমাদের আধানের মেন একটা খুবই ইম্পর্টেন্ট আধানের ধর্ম বৈশিষ্ট্য বলা চলে। এবার কোন একটা বিচ্ছিন্ন সংস্থা মানে ক্লোজ সিস্টেম, যেটা আমরা ক্লাস 11-এ তাপগতিবিদ্যাতে পড়েছিলাম। ঠিক আছে, ওপেন সিস্টেম, ক্লোজ সিস্টেম, আইসোলেটেড সিস্টেম। তো সেরকম একটা সিস্টেম, ধরো একটা সিস্টেম আছে যেটা ক্লোজ সিস্টেম, মানে চারিদিকে ক্লোজড। এই ক্লোজ সিস্টেমে চারটে বস্তু আছে, এ একটা আছে, বি একটা আছে। ঠিক আছে, এবার এই এতে ধরো আধান আছে +5 কুলম, আর বিতে আধান আছে -2 কুলম। ঠিক আছে, এতে আছে +5 কুলম আর বিতে আছে -2 কুলম। এবার ওই বস্তুটাকে আমরা জোর এমনি করে নাড়িয়েছি। ঠিক আছে, জোর নাড়াচড়া করেছি। নাড়াচড়া করার ফলে ওই যে আমাদের বস্তুটা ছিল, বিচ্ছিন্ন যে সংস্থাটা ছিল, সেখানে এ হয়ে গেছে, সেখানে বিও হয়ে গেছে, এবং সেখানে একটা নতুন এক ধরনের বস্তু তৈরি হয়েছে যেটা হচ্ছে সি। এবার এতে যে আধান, সেই আধানটা এখন হয়ে গেছে +2 কুলম, আর বিতে যে আধান হয়ে গেছে সেটা হচ্ছে -1 কুলম। এবার কোশ্চেন হচ্ছে সিতে আধান তাহলে কত? কোশ্চেনটা আরেকবার বুঝাই। একটা আইসোলেটেড সিস্টেম ছিল, বা ধরো একটা ঘর, সেই ঘরের মধ্যে দুটো বস্তু আছে, একটা এ বস্তু আছে, একটা বি বস্তু আছে। সেই এ বস্তুটার আধান হচ্ছে +5 কুলম, আর বি বস্তুটার আধান হচ্ছে -2 কুলম। এবার অনেক জোরে নাড়াচাড়া হয়েছে বা কোনো একটা প্রসেস হয়েছে, প্রসেসের ফলে কি হয়েছে, এবার দুটো থেকে তিনটে বস্তু হয়ে গেছে। রাসায়নিক বিক্রিয়া হতে পারে এ, বি আর সি। এবার বিক্রিয়ার পরে এতে আদান হয়ে গেল +2 কুলম, বিতে আদান হয়ে গেল -1 কুলম, আর সিতে আদান হয়ে গেল, মানে সি এর যে আদান হচ্ছে সেটা আমাদের বের করতে হবে যে কত। ঠিক আছে, তাহলে আমরা কি করব, আগের আধান আর পরের আধান, এই দুটো আধানকে সমান করে দিতে হয়। কি বললাম, বিক্রিয়ার আগের আধান আর বিক্রিয়ার পরের আধানকে যোগ করে দাও। তাহলে বিক্রিয়ার আগের আধান কত ছিল, +5, আচ্ছা, আর হচ্ছে -2 সমান বিক্রিয়ার পরে একটা হচ্ছে 2, এখানে হচ্ছে -1, আর সি এর আধান হচ্ছে প্লাস, আমি সি ধরলাম। আচ্ছা আচ্ছা, বা কিউ সি ধরলাম, আরো ভালো হবে যে আমি এটাকে কিউ সি ধরি। তাহলে 5 - 2 কত হবে, 3 হবে। আর এখানে 2 - 1 কত হবে, 1 হবে। আচ্ছা, প্লাস কিউ সি। তাহলে কিউ সি সমান আমি কত লিখবো, 3 - 1 সমান 2। তার মানে এর আধান কত হবে, 2 কুলম। এবং এখানে দেখো বিক্রিয়ার আগে বা ওই যে প্রসেসটা হওয়ার আগে টোটাল আধান কত ছিল, 3 কুলম। আর বিক্রিয়ার পরে দেখো টোটাল আধান কত এলো, দেখো 3 কুলমই এসছে। ঠিক আছে, এখানে 2 কুলম আর এই একটা 2 কুলম, কত, 4 কুলম। 4 থেকে 1 বাদ দাও, 3 কুলম। এর মানে কি, কোন একটা বিচ্ছিন্ন সংস্থা আধানের পরিবর্তন হয় না, আধান তৈরিও করা যায় না, আধান সৃষ্টিও করা যায় না। আগে যা আধান ছিল পরের আধানও সেমই থাকে। তাহলে এইটা হচ্ছে আধানের আর একটা বৈশিষ্ট্য, যে বিচ্ছিন্ন কোনো সংস্থা বা বিচ্ছিন্ন সংস্থার মোট আধান, বিচ্ছিন্ন সংস্থার মোট আধান সবসময় অপরিবর্তিত থাকে, সবসময় অপরিবর্তিত থাকে। বোঝা গেল, অপরিবর্তিত থাকে। এতদূর মধ্যে আশা করি এতদূর অবধি বোঝা গেছে। নেক্সট একটা খুবই ইম্পর্টেন্ট একটা কনসেপ্ট পড়বো, যেটাকে বলা হয় তড়িৎ আবেশ। ঠিক আছে, তড়িৎ আবেশ, এই কনসেপ্টটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট, এবং এই কনসেপ্টটা কিন্তু একটা ভাইটাল কনসেপ্ট। এই কনসেপ্টের উপর কোশ্চেন আসে, বহু কোশ্চেন এসছে, এবং আমরা আজকে সলিউশন কোশ্চেন করব কিন্তু এই কনসেপ্টটার উপরে। কি কনসেপ্টটা, কি শোনো, কনসেপ্টটা কি আগে তোমাদের বোঝাই। দেখো, এটা হচ্ছে আমাদের একটা দণ্ড। ঠিক আছে, এটা হচ্ছে একটা দণ্ড। এই দণ্ডটা হচ্ছে এক পরিবাহী না, ঠিক আছে, ইনসুলেটেড, যার মধ্যে দিয়ে মানে কারেন্ট আসা যাওয়া করতে পারবে না। ঠিক আছে, তার মানে এবার দেখো এইখানে আধান আছে, এটার মধ্যেও আধান আছে। ঠিক আছে, এর আধানগুলো কেমন আছে, এরকম অবস্থায় আছে, এই প্লাস মাইনাস এরকম অবস্থায় আছে, মানে নিস্তরিত অবস্থায় আছে এখন আপাতত। এইবার আমি কি করলাম, এর কাছে আমি আরেকটা
দণ্ডকে নিয়ে গেলাম, আর একটা দণ্ডকে নিয়ে গেলাম, সেই দণ্ডটা কিন্তু ধনাত্মক আধানে আহিত ছিল। ঠিক আছে, প্রথমে একটা নিস্তরিত একটা দণ্ড আছে, ঠিক আছে। নিস্তরিত দণ্ডটা কিন্তু একটা আমাদের যেটা অন্তরক একটা পদার্থের ওপরে রাখা আছে, ঠিক আছে। এবং তার কাছে আমরা একটা দণ্ড নিয়ে গেছি, যে দণ্ডটা কিন্তু ধনাত্মক আধানে আহিত। মানে ধনাত্মক আধানে আহিত বলতে ওই দণ্ডটার ভেতরে নেগেটিভ আধান নেই, শুধু পজিটিভ আধানই রয়েছে। তাহলে এই জায়গাটার দৃশ্যটা তখন আর এরকম থাকবে না। তখন কেমন হবে স্যার? এইখানে প্লাসটা কি করবে, এই দিকে মাইনাস গুলোকে আকর্ষণ করবে, আর এই দিকে প্লাস গুলোকে পাঠিয়ে দেবে, প্লাস গুলোকে দূরে সরিয়ে দেবে। এই যে ঘটনাটা, এই ঘটনাটাকে বলা হয় তড়িৎ আবেশ। এটা কি ছিল? একটা নিস্তড়িৎ। তাহলে একটা নিস্তড়িৎ বস্তুর কাছে একটা তড়িৎগ্রস্ত যদি বস্তু রাখি, তাহলে তড়িৎগ্রস্ত বস্তুর কাছাকাছি অঞ্চলটাতে বিপরীত আধান আর দূরবর্তী অঞ্চলে সমধর্মী আধান কিন্তু তৈরি হয়। এই ঘটনাটাকে বলা হয় তড়িৎ আবেশ। তাহলে তড়িৎ আবেশের মেন যে বৈশিষ্ট্যটা সেটা মনে রাখবে। এর ফলে তড়িৎ আবেশের ফলে তো এইখানে কি হয়, এই দিকে যদি 2 কুলম আধান হয়, -2 কুলম আধান হয়, তাহলে এই দিকেও কিন্তু +2 কুলম আধান হবে, তবে তো নিস্তড়িৎ। প্রথমে তো আমি সেটাই বললাম যে প্রাথমিক অবস্থায় এ কিন্তু নিস্তড়িত অবস্থায় ছিল। তাহলে মানে এর তড়িৎ আবেশের ফলে কি হয়, সমান আধান তৈরি হয়, সমান মানের আধান তৈরি হয়, সমান মান, আর বিপরীত ধর্মী আধান তৈরি হয়। বুঝা গেছে? বিপরীত ধর্মী আধানের তৈরি হয়। বিপরীত ধর্মী আর হচ্ছে সমান আর বিপরীত ধর্মী আধান তৈরি হয় তড়িৎ আবেশের ফলে। এটা কিন্তু ভীষণ কিন্তু আমাদের জন্য গুরুত্বপূর্ণ একটা ওয়ার্ড, সেন্টেন্স, যে তড়িৎ আবেশের ফলে আধান যেটা তৈরি হয় সেটা সমান মানের তৈরি হয় এবং বিপরীত ধর্মী আধান তৈরি হয়। পরিবাহীর মধ্যে আধান সবসময় বাইরের পৃষ্ঠে থাকে। আধান সবসময় বাইরের পৃষ্ঠে থাকে। এটার মানে কি আমি বোঝাচ্ছি, শোনো। বাইরের পৃষ্ঠে থাকে। ধরো এটা একটা গোলক, ঠিক আছে, এটা একটা গোলক, ঠিক আছে, ফাঁপা গোলক মানে ফুটবল দেখেছো তো, ফুটবলের ভেতরে ধরো ব্লাডারটা নেই, ঠিক আছে, ফুটবলের ভেতরে ধরো ব্লাডারটা নেই, তাহলে কেমন হবে? সেই মাল, এটা সেই জিনিস। তাহলে এর ওপর ধরো আমরা চার্জ দিলাম, +10 কুলম মানের চার্জ দিলাম। এই চার্জটা এর ভেতরে থাকবে না, এই চার্জটা এর ভেতরে কিন্তু থাকবে না। তাহলে চার্জটা কোথায় যাবে? চার্জটা যাবে এর এই যে একদম বহির্পৃষ্ঠে, বাইরের পৃষ্ঠে এই চার্জটা চারিদিকে ছড়িয়ে পড়বে, ঠিক আছে। এটা বলা হচ্ছে, মানে এটা হচ্ছে পরিবাহীর মধ্যে আধান সবসময় বাইরের পৃষ্ঠে থাকে। এটা হচ্ছে তার একটা উদাহরণ, মানে বোঝানোর জন্য বললাম যে এরকম একটা ফাঁপা যদি গোলক থাকে, ওকে যদি 10 কুলম মানের আধান দিই, তাহলে সেই আধানটা পরিবাহীর বাইরের পৃষ্ঠে চলে যায়, ভেতরে কিন্তু যায় না, ঠিক আছে। এবার ভেতরে যদি একটা আধান, এটাও আমি বলে দিই, শোনো, এই কনসেপ্টটা বলে দিই। এবার ধরো পরিবাহীর ভেতরে তো আধান থাকতে পারে না, এবার তুমি জবরদস্তি করে এই জায়গাতে একটা +Q মানে বড় হাতের একটা Q মানের আধানকে রেখেছো, ঠিক আছে। তখন কি হবে? তড়িৎ আবেশ সৃষ্টি হয়। এই যে এখানে ধরো একটা কিউ মানের আধানকে যদি তুমি রেখেছো, তাহলে কি হবে? এর ভেতরের পৃষ্ঠে কি হবে বলতো? মাইনাস সৃষ্টি হয়, মাইনাস আধান চলে আসে এর ভেতরের পৃষ্ঠে, মাইনাস 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 মাইনাস। আর এর বাইরের পৃষ্ঠে আবার প্লাস 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 মানের আধান চলে আসে। তাহলে এইগুলো সব -Q, এইগুলো সব +Q মানের আধান চলে আসে। এই কনসেপ্টটা দিয়ে কিন্তু আমাদের IIT JEE-তে কোশ্চেন আমাদের জিজ্ঞাসা করেছে। এই যে এখন যে কনসেপ্টটা বললাম, এই কনসেপ্টের উপরে আধানের তলমাত্রিক ঘনত্ব যখন আমরা পড়াবো, তখন আমি একটা অঙ্ক করাবো, তখন দেখবে এই কনসেপ্টটা আমাদের কাজে লাগে। যে একটা +Q মানের আধান ধরে একটা ফাঁপা গোলকের ভেতরে রেখেছি, তার ফলে কি হচ্ছে? ওই গোলকের ভেতরের যে অংশটা আছে, মানে ভেতরের যে এই জায়গাগুলো আছে, এই জায়গাতে তড়িৎ আবেশের ফলে বিপরীত আধান সৃষ্টি হয়, যেটা আমরা এখানে দেখলাম। আর বাইরের পৃষ্ঠেতে কি হয়? মানে দূরবর্তী পৃষ্ঠেতে সমধর্মী আধান সৃষ্টি হয়, যেটা হচ্ছে এইগুলো সব। এইগুলোতে শুধু প্লাস 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 মানের সব আধান কিন্তু তৈরি হচ্ছে। নেক্সট টপিক, সেটা হচ্ছে স্বর্ণপত্র তড়িৎ বীক্ষণ যন্ত্র। কি বললাম? স্বর্ণপত্র তড়িৎ বীক্ষণ যন্ত্র। এটা জাস্ট একটা ছোট্ট পারা থিওরি, মানে থিওরিটা একটা জাস্ট বোঝার একটা ব্যাপার আছে যে কি কাজ করে, আসলে জিনিসটা কি। শোনো, এরকম একটা জার থাকে, জারের মতো থাকে, ঠিক আছে। এই জারের ভেতরে কি থাকে? একটা দণ্ড থাকে, একটা দণ্ড, এই দণ্ডটার এই দিকে দুটো ভাগে বিভক্ত থাকে এইরকম, ঠিক আছে। আর এর ওপরে একটা ঢাকনার মতো থাকে,
এই জায়গাতে এটা ঢাকনার মতো থাকে। আর এইদিকে এর তলাতে থাকে ক্যালসিয়াম ক্লোরাইড, এইদিকে থাকে CaCl2। সবকিছু বলছি কেন থাকে, তাহলে একটা কাঁচের, এগুলো থাকে কাঁচ বা ফাইবারের বলতে পারো, ঠিক আছে, এটা কাঁচ। আচ্ছা, আর এই যে এইটা আর এইগুলোকে বলা হয় পত্র, মানে গাছের যে পাতা, পত্র, লিফ, সেগুলোকে বলা হয়, এবং এগুলো সোনার তৈরি হয়, এগুলো সোনার তৈরি হয়। কি হয়, ধরো এইখানে আমি একটা চার্জ নিয়ে এসেছি, যেটা হচ্ছে ধনাত্মক আধানে আহিত একটা চার্জ, মানে একটা বস্তু নিয়ে এসেছি, একটা বস্তু বা দণ্ড নিয়ে এসেছি যেটা ধনাত্মক আধানে আহিত। তো এই ধনাত্মক আধানে আহিত যেই বস্তুটা আছে, সেটা যখন এখানে টাচ করাবো এটাতে, তখন এই দিকেও আমাদের এই যে দুটো পাতা আছে, এই দুটো পত্রের দুদিকে, মানে এই দিকেও তখন প্লাস আধান চলে আসবে, আর এই দিকেও তখন প্লাস আধান চলে আসবে, ঠিক আছে। তখন কি হবে, পাতাগুলো এরকম আছে, দিয়ে এরকম দূরে সরে যাবে। কি আছে, কাছে থাকে প্রথমে, ঠিক আছে, যখন আমি নিয়ে আসিনি, যখন আমি ওই এই যে দণ্ডটাকে নিয়ে আসিনি, তখন ওরা এরকম অবস্থায় থাকে। এবার যখন দণ্ডটাকে ওর কাছে নিয়ে আসবো, তখন এরকম সরে যায় পত্রগুলো, ঠিক আছে। এবার তখন আমরা বুঝতে পারি যে এইখানে হয় প্লাস প্লাস আধান আছে, নয় মাইনাস মাইনাস আধান আছে, ঠিক আছে। মানে এইখান থেকে এই স্বর্ণ, এইটুকুই জাস্ট তোমরা জেনে দেখবে যে স্বর্ণপত্র তড়িৎবীক্ষণ যন্ত্র থেকে কি জানা যায় না, কোনো বস্তুতে আধান আছে কিনা, কোনো বস্তু আধানগ্রস্ত কিনা এটা জানা যায়, আধানগ্রস্ত কিনা এটা জানা যায়, 1 নম্বর আধানগ্রস্ত কিনা, ঠিক আছে, এটা জানা যায়। আর কি জানা যায়, আধানের প্রকৃতিটা জানা যায়, আধানের প্রকৃতি জানা যায়, আধানের প্রকৃতি, ঠিক আছে, আধানের প্রকৃতি। পত্র তড়িৎবীক্ষণ যন্ত্রে যে কোনো বস্তু আধানগ্রস্ত কিনা, ঠিক আছে। আর যদি নিস্তড়িত হতো তাহলে পত্র দুটো যেমন আছে তেমনই থেকে যায়। এবার যেহেতু আধান আছে, সেজন্য পত্র দুটো পরস্পর থেকে দূরে সরে গেছে, এটা 1 নম্বর। আর আধানের প্রকৃতি কিন্তু এখান থেকে জানা যায়। এই যে CaCl2 ক্যালসিয়াম ক্লোরাইড, অনার্দ্র ক্যালসিয়াম ক্লোরাইড, এটা কেন ব্যবহার করা হয়, যাতে ভেতরের বাতাসটা শুষ্ক থাকে, জলীয় বাষ্প যাতে না থাকে, শুষ্ক বাতাস থাকে, ঠিক আছে, এই জন্য ব্যবহার করা হয়। আর এটা কাঁচ, এটা সোনা কি জন্য ব্যবহার করা হয়, কারণ সোনা হচ্ছে অনেক নমনীয় ধাতু, পিটিয়ে 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 অনেক পাতলা করা যায় সোনাকে, সে 1 নম্বর। আর সোনা বায়ুর সঙ্গে, সোনা নমনীয়, 1 নম্বর, সোনা নমনীয় ধাতু, ঠিক আছে, সেজন্য ওকে পিটিয়ে 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 অনেক সরু করা হয়, এই জন্য অনেক পরীক্ষায় কিন্তু সোনাকে ব্যবহার করা হয়, 1 নম্বর। আর 2 নম্বর, সোনা নিষ্ক্রিয়, মানে ধাতু, সোনা নিষ্ক্রিয়, নিষ্ক্রিয় বলতে সোনা কিন্তু বাতাসের সাথে রাসায়নিক বিক্রিয়া করে না, এই দুটো কারণে কিন্তু স্বর্ণপত্রে সোনা, মানে পত্র দুটো সোনার তৈরি হয়, ঠিক আছে। কি আমি এবার ধরো কোন একটা বস্তুতে আধান আছে, কোন একটা বস্তুতে যদি আধান থাকে এবং আধানটা যদি গতিশীল থাকে, তাহলে সে তার আধানের কি পরিবর্তন হবে কি না, হবে কি হবে না। তার আগে আরেকটা জিনিস বলি, যে কোন একটা বস্তু যদি গতিশীল থাকে, তাহলে কিন্তু তার গতিশীল থাকলে কিন্তু ভর পরিবর্তন হয়, এটা মনে রেখে দিও। বস্তু যদি গতিশীল থাকে তাহলে কিন্তু ভর কিন্তু পরিবর্তন হয়, ভর কিন্তু বাড়ে, ঠিক আছে। গতিশীল থাকলে কিন্তু ভর পরিবর্তন হয়। কিন্তু কোন একটা আধান যদি গতিশীল হয়, ঠিক আছে, কোন একটা আধান গতিশীল অবস্থায়, ধরো তার আধানের মান যদি +2 কুলম হয়, তাহলে আর স্থির অবস্থায় কিন্তু তার আধানের মান সেই 2 কুলমই হবে। তার মানে বস্তু যদি গতিশীল থাকে তাহলে আধানের কোনো পরিবর্তন হয় না, কিন্তু বস্তু যদি গতিশীল অবস্থায় থাকে, তার ভরের পরিবর্তন হয়, ভরটা বাড়ে। এবং সেই গতিটা কেমন গতি, আলোর গতির সমান, মানে আলোর গতির প্রায় কাছাকাছি থাকতে হবে, ঠিক আছে, তা না হলে কিন্তু হবে না। এটা নর্মালি আমরা যে বাসে যাই বা যে ট্রেনে যাই, ওটাতে কিন্তু অনুভব করা যাবে না বা বোঝাও যাবে না, যতক্ষণ না ওর গতিটা আলোর গতির সাথে সমান, মানে সমান করা যায় বা ওর কাছাকাছি নিয়ে যাওয়া যায়, ততক্ষণ পর্যন্ত এই জিনিসটা বোঝা যায় না। হ্যাঁ, তোমাদের ইম্পর্টেন্ট পয়েন্ট হচ্ছে এই জিনিসটা, যে কোনো একটা আধান গতিশীল অবস্থায় থাক বা কোনো একটা আধান স্থির অবস্থায় থাক, তার আধানের কিন্তু আলটিমেটলি কোনো রকম পরিবর্তন হচ্ছে না। এবার একটা খুব ইম্পর্টেন্ট একটা কনসেপ্ট আমরা পড়বো, একটা অঙ্কের একটা টাইপ পড়বো, সেটা হচ্ছে ধরো এখানে একটা আমাদের গোলক আছে, কি ফাঁপা গোলক, যার ব্যাসার্ধ হচ্ছে r, ঠিক আছে, আর পাশে আরো একটা ফাঁপা গোলক আছে, ঠিক আছে, আরো একটা ফাঁপা গোলক আছে, ধরো এরও ব্যাসার্ধ r, ঠিক আছে, এই একটা ফাঁপা গোলক আর এই একটা ফাঁপা গোলক আছে, এবং এর ব্যাসার্ধটাও আমরা r ধরলাম, ঠিক আছে। এর কাছে আধান আছে QA, এর কাছে আধান আছে QB, ঠিক আছে। এদের দুজনাকে যদি আমি টাচ করি, এটাও পরিবাহী,
আর আর মানে এরা কিন্তু একই রকমের, ব্যাসার্ধটা একই রকমের। এর মধ্যে আধান আছে কিউ এ, পরিবাহী আছে, তাহলে আধানটা বাইরের পৃষ্ঠে থাকবে, এটাও পরিবাহী, তাহলে আধানটা বাইরের পৃষ্ঠে আছে। এবার এদের দুজনকে ধরো আমি টাচ করালাম একটা তারের মাধ্যমে, পরিবাহী তারের মাধ্যমে টাচ করালাম, তখন এদের মধ্যে আধানটা পরিবর্তন হয়ে যাবে, ঠিক আছে। এবার এদের মধ্যে আধানটা পরিবর্তন হয়ে যাবে, তাহলে এইখানে আমি একটা কিউ, এখানে আমি এটা আঁকলাম আর এখানে বিটা আঁকলাম, তাহলে এটা ধরলাম কিউ এ ড্যাশ আর এটা হয়ে গেল কিউ বি ড্যাশ। তখনও কিন্তু এদের মধ্যে যে আমাদের ব্যাসার্ধটা, সেই ব্যাসার্ধটা আরই রয়ে গেল। তাহলে এই কিউ এ ড্যাশ যেটা আছে এর মানটা কি হবে, এর মানটা হবে দুজনার আগের যে আধান তার অর্ধেক। আগের আধান হবে কিউ এ প্লাস কিউ বি বাই 2, আর কিউ বি ড্যাশটা কি হয়ে যাবে, কিউ বি ড্যাশটাও সেই একই রকম হয়ে যাবে, কিউ এ প্লাস কিউ বি বাই 2। এই কনসেপ্টটার ওপর বেস করে যেই 2024, 2022, নিট 2025 সালে কিন্তু আমাদের পরীক্ষায় কোশ্চেন দিয়েছে এবং এইগুলো কিন্তু আমরা করব এক্ষুনি। এই কোশ্চেনগুলো ঠিক এই কনসেপ্টটার উপরে বেস করে দেওয়া হয়েছে যে দুটো পরিবাহী যাদের একই রকম পরিবাহী, মানে এদের যে ব্যাসার্ধটা, সেই ব্যাসার্ধটা কিন্তু সমান হতে হবে, এটা কিন্তু শর্ত, ব্যাসার্ধ সমান, ঠিক আছে। ব্যাসার্ধ সমান হলে, ব্যাসার্ধ সমান হলে বা পরীক্ষায় ব্যাসার্ধ না বলে একই প্রকৃতির বলতে দিতে পারে বা সমান আকারের বলে দিতে পারে, সেক্ষেত্রে আমরা বুঝে যেতে হবে যে তাদের তাদের যে তাদের যে ব্যাসার্ধটা, এই ব্যাসার্ধটা সমান হবে। তাহলে ব্যাসার্ধ যদি সমান হয় তখন যে নতুন আমাদের আধানটা তৈরি হয়ে যাবে সেটা পূর্ববর্তী আধানের ঠিক অর্ধেক অর্ধেক ভাগ হয়ে যাবে। ধরো এর কাছে ছিল 20 আধান, 20 কুলম, ঠিক আছে, আর এর কাছে ছিল -10 কুলম মানের আধান। তাহলে এখানে আধান কত আছে, 20 - 10 মানে 10 কুলম, তার মানে এইখানে আধানটা তখন হয়ে যাবে 5 কুলম আর এর কাছে আধানটাও হয়ে যাবে 5 কুলম। এবং একটা জিনিস দেখো, এখানে কিন্তু প্রকৃতির আধান তৈরি হচ্ছে, সম প্রকৃতির আধান এবং সম মানের আধান তৈরি হচ্ছে, 5 কুলম 5 কুলম, আর দুটোই কিন্তু দেখো পজিটিভ পজিটিভ। তাহলে এই কনসেপ্টগুলো কিন্তু আমরা ব্যবহার করব। এতক্ষণ আমরা যা যা পড়লাম, আমরা কি করব, এবার কিছু প্রবলেম করব, ঠিক আছে। এতক্ষণ এই স্লাইডগুলোতে আমরা যা যা পড়েছি এইখান থেকে শুরু করে যা যা এতক্ষণ অবধি আমরা পড়লাম, এই প্রত্যেকটার উপর এবার আমরা অ্যাপ্লিকেশন করব। অ্যাপ্লিকেশনটা খুবই ইম্পর্টেন্ট। দেখো প্রথম কোশ্চেন কি বলাচ্ছে, কোনো বস্তুতে -80 কুলম আধান আছে, বস্তুতে অতিরিক্ত ইলেকট্রনের সংখ্যা, যেটা আমরা যে সূত্রটা দেখলাম যে কিউ সমান এনই বলে যে সূত্রটা আমাদের আছে, কিউ সমান এনই, এই এন এর মানটা আমাকে বের করতে হবে, ইলেকট্রনের সংখ্যা যেটা বলা হয়। তাহলে এন সমান আমরা লিখতে পারবো কিউ বাই ই। এবার কিউর মান কত, আধান সেটা বলেছে -80, ঠিক আছে, কিন্তু এখানে আছে মাইক্রো, মাইক্রো মানে হচ্ছে 10⁻⁻6, ঠিক আছে। তো -80 আর এটা হচ্ছে 10⁻⁻6, এটা কুলম হয়ে গেল। আর ইলেকট্রনের আধান -1.6 × 10⁻⁻19, মাইনাস মাইনাস কাটলো, এই দশমিকটা তুলে উপরে যদি আমি একটা 10 বসাই তাহলে এটা হচ্ছে 16, 5 16 80, তার মানে এটা হচ্ছে 10⁵, ঠিক আছে। তাহলে আর এটা হচ্ছে 10⁻10 আর 10⁻1, তার থেকে -6, তার মানে উপরে চলে গেল 10⁻−15, ঠিক আছে, আর নিচে আছে 10⁻−19। তাহলে এটা আমাদের দাঁড়াচ্ছে 5 × 10⁻, প্লাস চলে যাবে কারণ এই 19টা তখন উপরে চলে যাবে, তখন এটা হবে +14। তো এখানে যেটা অ্যান্সার আছে 5 × 10⁻14, এটা কিন্তু আমাদের অ্যান্সার থাকবে, ঠিক আছে। নেক্সট কোশ্চেনের দিকে আমরা যাই। খুবই কনসেপচুয়াল কোশ্চেন এগুলো, যে অন্তরিত স্ট্যান্ডের ওপর রাখা দুটো ধাতব গোলক এ ও বি পরস্পর স্পর্শ করে আছে। ছবিটা আঁকার চেষ্টা করি। এটা একটা গোলক আছে, ঠিক আছে, আরেকটা গোলক ধরো এটা আছে, ঠিক আছে। এবার গোলক দুটো পরস্পর এরকম টাচ করা আছে বা এরকম ধরো টাচ করা আছে, ঠিক আছে। এবার এরা দুজনা কি বলেছে দেখো, এরা দুজনা নাকি কিসে আছে, স্ট্যান্ডের ওপর রাখা আছে। তাহলে এইখানে ধরো আমি একটা স্ট্যান্ড আঁকলাম আর এটার উপরেও কিন্তু আমি একটা স্ট্যান্ড রেখে দিলাম এবং এই দিকে একটা আমি লাইন টেনে দিলাম, ঠিক আছে, এরকম। তাহলে এরকম অবস্থায় কিন্তু এরা আছে। এবার কি ঘটনা ঘটেছে সেটা একটু দেখি। একটি দণ্ড পি কে এ গোলকটির কাছে আনা হলো। আচ্ছা আচ্ছা আচ্ছা, এখানে ধনাত্মক আধান, আচ্ছা ধনাত্মক আধানে একটা দণ্ডকে আনা হচ্ছে। তাহলে এখানে ধরো আমি কি করব, একটা দণ্ডকে নেব, সেই দণ্ডটাতে কি আছে, ধনাত্মক আধান, তার মানে সবটাই প্লাস 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 প্লাস,
হয়ে গেল। এবার বলেছে কাছে আনা হলো, এবার গোলক দুটিকে, তাহলে এদের যদি কাছে আনি, এটা হচ্ছে আমাদের এ আর এটা হচ্ছে আমাদের বি। তাহলে একটু আগে যেখানে আমরা তড়িৎ আবেশ পড়লাম, সেই তড়িৎ আবেশে কি দেখলাম, এই যে গোলক দুটো আছে এদের কাছে কি হবে, সব নেগেটিভ 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 এরকম হবে, আর দূরে কি হয়ে যাবে, পজিটিভ 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 পজিটিভ। তড়িৎ আবেশের ফলে এই সিস্টেমটা তৈরি হয়ে যাবে। এবার কোশ্চেন কি জিজ্ঞাসা করেছে, কোশ্চেন জিজ্ঞাসা করছে এবার গোলক দুটিকে বিচ্ছিন্ন করে পি দণ্ডটিকে সরিয়ে নিলে এ ও বি আধানের প্রকৃতি কি হবে। কি বলেছে প্রথমে, এবার গোলক দুটিকে বিচ্ছিন্ন, এরকম অবস্থায় এবার গোলক দুটিকে যদি আমি সাইডে সরিয়ে নিই তাহলে কি হবে। এবার গোলক দুটিকে, এখানে একটা গোলক আছে ধরো, ঠিক আছে, আর একটা গোলককে রেখে দিলাম এই জায়গাতে, তাহলে দুটো গোলক হয়ে গেল। তখন কি হবে, এই গোলকটা পুরো নেগেটিভ চার্জ হয়ে যাবে আর এই গোলকটাতে শুধু কি থাকবে, পজিটিভ চার্জ। তাহলে এ হয়ে যাবে নেগেটিভ আর বি হয়ে যাবে পজিটিভ। এটা আমাদের পরীক্ষার কোশ্চেন। তাহলে এ ও বি আধানের প্রকৃতি, এ হবে ঋণাত্মক আর বি হবে ধনাত্মক, ঠিক আছে, এ ধনাত্মক না, ঠিক আছে। তাহলে অপশন এ। কোশ্চেনটা দেখলে তো বোঝার চেষ্টা করো কেমন করে করা হয়েছে। এটা হচ্ছে তড়িৎ আবেশের কনসেপ্টের উপরে বেস করে কোশ্চেনটা করা হয়েছে। পরবর্তী কোশ্চেন দেখো, এই কনসেপ্ট, এই কোশ্চেনটার কথা আমি বলছিলাম যে সমজাতীয় আধানে আহিত দুটি বস্তু সর্বদা পরস্পরকে আকর্ষণ করে, সর্বদা পরস্পরকে বিকর্ষণ করে, পরস্পরকে আকর্ষণ করতে পারে যদি তাদের আধানের পার্থক্য অনেক বেশি হয়। এবার ছোটবেলা থেকে যেটা আমরা জেনে এসেছি, যদি সেই নিয়ম ফলো করি তাহলে আমরা কি করব, সমজাতীয় আধান পরস্পরকে বিকর্ষণ করবে, এটা দাড়ি চিহ্ন দেবো আর এটা হবে নাম্বার কেটে যায়। আমাদের উত্তর হবে অপশন সি, পরস্পরকে আকর্ষণ করতে পারে যদি এদের মধ্যে আধানের পার্থক্য খুবই বেশি হয়। ধরো এইখানে একটা বস্তু আছে, এর আধান হচ্ছে প্লাস 500 কুলম, আর এইখানে একটা বস্তু আছে যার আধান প্লাস 10 কুলম। এবার যেহেতু এর আধানের মান অনেক বেশি, সেই জন্য কি করবে, এর দিকে এইখানে আমাদের -500 কুলম আধান তৈরি করে দেবে। এটা তো নগণ্য, 500 কুলমের কাছে 10 কুলম খুবই নগণ্য একটা আধান, সেজন্য কি করবে, এই 500 কুলম পজিটিভ আর 500 কুলম এইদিকে নেগেটিভ হবে তড়িৎ আবেশের ফলে। এবার তখন এরা দুজনা কিন্তু পরস্পরকে আকর্ষণ করবে, ঠিক আছে, যেটা আমি কিন্তু একদম প্রথমেই বলে দিয়েছিলাম যে সমধর্মী আধান কিন্তু পরস্পরকে বিকর্ষণ করে, বাট আকর্ষণও করতে পারে যদি তাদের মধ্যে আধানের পার্থক্যটা অনেক বেশি হয়। আধানের পার্থক্য হলে কি হয়, তখন তড়িৎ আবেশের ফলে তখন পরস্পরকে এরা আকর্ষণ করে। নেক্সট এই কনসেপ্টটা দেখো, এটাও হাইলি কনসেপচুয়াল কোশ্চেন এবং এইটা স্টার মার্ক দিয়ে রেখে দিও, ঠিক আছে, এই কনসেপ্টটা কিন্তু স্টার মার্ক দিয়ে রেখে দিও। কোশ্চেনটা কি বলছে একটু দেখা যাক। কোশ্চেনটা বলছে দুটো অন্তরিত অভিন্ন তামার গোলক এ ও বি যথাক্রমে কিউ এ ও কিউ বি আধান বহন করে। এখানে একটা গোলক আছে আর এইখানে আরো একটা গোলক আছে, দুটো গোলক আছে, এর মধ্যে আধান আছে কিউ এ আর এর মধ্যে আধান আছে কিউ বি। একই ধরনের আধান, এবার বলছে একই ধরনের অপর একটি অনাহিত গোলক সি কে, আচ্ছা এটাও হচ্ছে আমাদের পজিটিভ আধান, এটাও হচ্ছে আমাদের পজিটিভ আধান, আর একটা অনাহিত গোলক, অনাহিত মানে যার মধ্যে কোনো আধান নেই, ঠিক আছে, এই গোলকটাকে প্রথম এর সাথে টাচ করানো হয়েছে। ওটাই বলেছি যে একই ধরনের অপর একটি অনাহিত গোলক সি প্রথমে এর সাথে টাচ করানো হয়েছে। এবার এটা হচ্ছে সি, এটা ঠিক আছে, এটা হচ্ছে আমাদের সি। এবার এই সিটাকে প্রথমে এ এর সাথে যদি টাচ করাই তাহলে কিউ এ আর এই যে সি, এদের দুজনের যে আধানটা আছে, টোটাল আধানটা সেটা দুই ভাগে বিভক্ত হয়ে যাবে। যেটা আমি বললাম যদি ব্যাসার্ধ একই থাকে কি হয়, দুই ভাগে বিভক্ত হয়ে যায়, তাই না। তার মানে কিউ এ ড্যাশ যদি ধরি, কিউ এ ড্যাশ মানে এর মধ্যে আধানটা কত হবে, কিউ এ ড্যাশ কিউ এ প্লাস, এটা তো অনাহিত মানে এর মধ্যে তো কোনো আধান নেই, তাহলে +0/2, তাহলে এটা তখন হবে কিউ এ বাই 2 হবে। এবার এর মধ্যেও কিউ এ বাই 2 হবে আর এই সি এর মধ্যেও কিন্তু তখন কিউ এ বাই 2 হবে, বুঝা গেল। এবং যদি আমি কিউ অফ সি যদি বলি সেটাও কিন্তু আমাদের তখন কিউ এ বাই 2 হয়ে যাবে। এবার এই জিনিসটাকে নিয়ে এই যে এর কাছে এখন যে আধানটা আছে, এই যে কিউ এ বাই 2 আধানটা আছে, এই আধানটাকে নিয়ে আমি এবার একে এর সঙ্গে টাচ করাইছি, বি এর সাথে টাচ করেছি, তাহলে বি এর সাথে যদি টাচ করাই তাহলে কি হবে, কিউ বি ড্যাশ যদি বলি তাহলে কি হবে, কিউ বি ড্যাশ, তার মানে এই কিউ বি আর এই যে সি এর মধ্যে যে আধান আছে এই দুটো অর্ধেক অর্ধেক ভাগ হয়ে যাবে। তাহলে টোটাল আধান কত আছে ওখানে, একটা আছে কিউ বি প্লাস এই যে এর যে আধানটা আছে সি এর আধান কত, কিউ এ বাই 2
তাহলে কিউ এ বাই টু, আর তলাতে আবার একটা বাই টু অর্ধেক। এবার ওপরেরটা যদি আমি লসাগু করি তাহলে টু কিউ বি প্লাস কিউ এ বাই কত আসছে 4, লসাগু করো 2 কিউবি প্লাস কিউ এ বাই 4। এবার অ্যান্সার দেখো কোনটার সাথে ম্যাচ খাচ্ছে, ঠিক আছে। এ ও বি এর নতুন আধান, এ এর আধান কিউ এ বাই 2, তাহলে কিউ এ বাই 2 একমাত্র অপশন এটাতে আছে। তারপরে দেখো 2 কিউবি প্লাস কিউ এ বাই 4, অপশন সি কারেক্ট অ্যান্সার। কনসেপ্টটা তো বোঝা গেছে যে কাকে কার সাথে টাচ করিয়ে নিয়ে যাওয়া হচ্ছে, যার ফলে আধানটা কেমন ভাগে বিভক্ত হচ্ছে। পরবর্তী কোশ্চেন, আচ্ছা এতদূর হলো। নেক্সট টপিক আমরা পড়বো হচ্ছে কুলম্বের সূত্র, ঠিক আছে। নেক্সট টপিক আমাদের কি, নেক্সট টপিক হবে আমাদের কুলম্বের সূত্র, এবং এটা কিন্তু খুবই ভাইটাল একটা সূত্র, এবং এখান থেকে পরীক্ষায় প্রবল কোশ্চেন কিন্তু আসে, এবং ক্লাস 8 থেকে কিন্তু এই কুলম্বের সূত্র আমরা পড়ে আসছি। কুলম্ব বলছে যে দুটো বস্তু আছে, দুটো বিন্দু আধান আছে, খুবই ছোট ছোট কিন্তু এটা, ঠিক আছে, খুবই ছোট ছোট, ধরো দুটো বিন্দু আধান আছে, এটাও কিন্তু বিশাল বড় না, এটাও খুবই ছোট। তো এরকম দুটো বিন্দু আধান যদি থাকে তাহলে এদের দুজনের মধ্যে একটা আকর্ষণ বল বা বিকর্ষণ বল কাজ করে। এর মধ্যে ধরো এর আধান হচ্ছে কিউ এ আর এর আধান হচ্ছে কিউ বি, দুটো বিন্দু আধান যারা পরস্পর থেকে একটা নির্দিষ্ট দূরত্বে আছে, সেই নির্দিষ্ট দূরত্বটা ধরলাম আর, ঠিক আছে। এরা দুজনা পরস্পর থেকে ধরো আর ডিস্টেন্সে আছে, আর দূরত্বে আছে, এবং এদের প্রত্যেকটার আধান একটা কিউ এ এবং একটা কিউ বি, এটা হচ্ছে আধানের মান, ঠিক আছে, কিউ এ এবং কিউ বি। তাহলে এদের দুজনের মধ্যে একটা আকর্ষণ বল বা বিকর্ষণ বল কাজ করে, সেই বলটা এফ দিয়ে ডিনোট করা হয়, এবং এই বলটা সমানুপাতিক হয় দুটো আধানের গুণফলের সাথে। তাহলে দুটো আধানের গুণফল, একটা হচ্ছে কিউ এ আর একটা হচ্ছে কিউ বি একটা, আর এই বলটা ব্যস্তানুপাতিক হয় ওদের মধ্যেকার, মানে দুটো আধানের মধ্যে যে দূরত্ব তার বর্গের সাথে ব্যস্তানুপাতিক হয়। এটাই আমাদের কুলম্বের সূত্র, ঠিক আছে, আমরা ক্লাস 8ও পড়েছি। এবার এই দুটো যে ইকুয়েশন আমি লিখলাম, এই দুটোকে যদি আমি লেখা হয় এফ সমানুপাতিক 1 করে যদি লেখা হয়, তাহলে এটা হবে কিউ এ, এটা হচ্ছে কিউ বি বাই আর তার স্কোয়ার হবে। এবার এই সমানুপাতিক চিহ্নটা তুলে আমি যদি কে একটা ধ্রুবক বসানো হয়, সেটা সমান হয় কিউ এ, আচ্ছা এটা হবে কিউ এ কিউ বি বাই আর তার স্কোয়ার। এটা হচ্ছে আমাদের কুলম্বের সূত্রের গাণিতিক রূপ, যেটা কিন্তু আমরা বহু জায়গায় ব্যবহার করব। এইটা, ঠিক আছে, এটা হচ্ছে আমাদের কুলম্বের সূত্রের গাণিতিক রূপ, বোঝা গেল। তাহলে আরেকবার বল দিচ্ছি, দুটো বিন্দু আধান আছে কিউ এ আর কিউ বি, এরা পরস্পর থেকে যদি আর দূরত্বে থাকে, তাহলে এই আধান দুটোর মধ্যে একটা আকর্ষণ বা বিকর্ষণ বল কাজ করে। সেই বলটা দুটো আধানের মধ্যবর্তী, দুটো আধানের গুণফলের সাথে সমান থাকে, আর ওদের মধ্যবর্তী যে দূরত্ব তার সাথে বর্গের ব্যস্তানুপাতিক থাকে কেটা, আচ্ছা সরি 8টা দূরত্বের বর্গের ব্যস্তানুপাতিক থাকে। তাহলে স্যার এই যে কেটা, এই কেটা কি, এই কেটা কি, এটাকে নিয়ে আমরা অনেক বৃত্তান্ত জানবো, ঠিক আছে। কে সমান আমরা লিখি 1/4 পাই এপসাইলন নট, এবং এর মান, এই কে এর মান এটা হচ্ছে 9 × 10⁹, এটা এসআই সিস্টেমে। আর যদি সিজিএস সিস্টেমে জানা হয় তাহলে কে এর মান আমরা 1 লিখি। এটা কিন্তু মাথায় সবসময় থাকে জানো, যে কে এর মান হচ্ছে 9 × 10⁹ এসআই সিস্টেমে, আর সিজিএস সিস্টেমে কিন্তু আমাদের মানটা হচ্ছে 1। এইখানে যে এই এপসাইলনটা আছে, এই এপসাইলনটা হচ্ছে শূন্য মাধ্যমে, শূন্য বা বায়ু মাধ্যমে, শূন্য বা বায়ু মাধ্যমে কি হবে, কোন একটা শূন্য বা বায়ু মাধ্যমে তড়িৎ ভেদ্যতা, ঠিক আছে, এটাকে বলা হয় তড়িৎ ভেদ্যতা বলা হয় এটাকে, ঠিক আছে, তড়িৎ ভেদ্যতা। তাহলে আমাদের যে সূত্র সেটা হচ্ছে এফ সমান 1/4 এপসাইলন নট, ওপরে Q1 নিচে Q2 বাই আর স্কোয়ার আসে। এবার এটা কি শূন্য মাধ্যমে, তাহলে এটা শূন্য মাধ্যমে ওদের মধ্যে যে বলটা কাজ করছে সেটা, মানে দুটো আধান ধরো শূন্য মাধ্যমে আছে, তাহলে তখন তাদের মধ্যে যে বল হচ্ছে সেটা হচ্ছে এফ নট। এবার শূন্য মাধ্যম থেকে কোনো একটা মাধ্যমে নিয়ে এসেছি, তখন তাদের মধ্যে যে আকর্ষণ বল বা বিকর্ষণ বল সেটা শুধু এফ। তখন কি এই সূত্রটা তখন কেমন লেখা হয়, এটা হচ্ছে শূন্য বা বায়ু মাধ্যমের ক্ষেত্রে, শূন্য বা বায়ু মাধ্যমের ক্ষেত্রে আমরা এই সূত্রটা প্রয়োগ করব। এবং অন্য কোনো যদি মাধ্যম হয় তখন হয় 1/4 এপসাইলন নটটা তখন না হয়ে তখন হয় এপসাইলন। এটাও কিন্তু মাধ্যমের তড়িৎ ভেদ্যতা, ঠিক আছে, এটাও কিন্তু মাধ্যমের তড়িৎ
ভেদ্যতা, তড়িৎ ভেদ্যতা, কিন্তু কোন মাধ্যমে? শূন্য বা বায়ু মাধ্যমে না, শূন্য বা বায়ু মাধ্যম বাদে অন্য যত মাধ্যম আছে, কি বললাম, শূন্য আর বায়ু মাধ্যম বাদে অন্য যত মাধ্যম আছে সেই মাধ্যমের তড়িৎ ভেদ্যতা এপসাইলন, আর শূন্য মাধ্যমে বা বায়ু মাধ্যমে তড়িৎ ভেদ্যতা এপসাইলন নট। এটা সমান Q1 বাই Q2 আর নিচে হচ্ছে RS স্কোয়ার। ঠিক আছে, এবার যদি আমি এরকম লিখি এফ নট বাই এফ, তাহলে সমান আমি কি লিখতে পারবো? এফ নটের জায়গায় এই মানটা পুট করতে পারবো 1/4 পাই এপসাইলন নট, ওপরে Q1 নিচে Q2 বাই আর স্কোয়ার লিখতে পারবো, এবং নিচেই আমি লিখবো 1/4 পাই এপসাইলন নট, তো আর তখন হবে না, তখন হবে শুধু এপসাইলন Q1 Q2 বাই আর স্কোয়ার। এবং দেখো এই মানটা আর এই মানটা পুরো কাটবে, 1/4 পাই 1/4 পাই কাটবে, এই এপসাইলনটা ঘুরে ওপরে যাবে, তার মানে উপরে এপসাইলন আর নিচে এপসাইলন নট। ঠিক আছে, এই যে এপসাইলন বাই এপসাইলন নট, ঠিক আছে, এইটা সমান লেখা হয় এপসাইলন আর। এপসাইলন আর কি? আপেক্ষিক তড়িৎ ভেদ্যতা, এটা সমান হচ্ছে আপেক্ষিক তড়িৎ ভেদ্যতা, আপেক্ষিক তড়িৎ ভেদ্যতা। ঠিক আছে, এটা যেন মাথায় থাকে, এটাকে বলা হয় আপেক্ষিক তড়িৎ ভেদ্যতা, বা এই দুটোর অনুপাতকে আমরা কে দিয়ে লিখি, এই দুটো অনুপাতকে কে দিয়ে লিখি। ঠিক আছে, এটা কিন্তু মাথায় যেন থাকে, এর উপরে কিন্তু কোশ্চেন আমরা করব এবং কোশ্চেনগুলো কিন্তু পরীক্ষায় আসে, সেজন্য এটাকে আমি পুরোটাকে কিন্তু আমি একটা ছকের মধ্যে রেখে দিলাম। ঠিক আছে, নেক্সট টপিক আমরা দেখব, যেটা হচ্ছে কুলম্বের সূত্রের ভেক্টর রূপ। ঠিক আছে, কুলম্বের সূত্রের ভেক্টর রূপ, কুলম্বের সূত্রের ভেক্টর রূপ, কুলম্বের সূত্রের ভেক্টর রূপ, কুলম্বের সূত্রের ভেক্টর রূপ, এটা আমরা দেখব, এবং এটা কিন্তু পরীক্ষায় আসার মতোই একটা কোশ্চেন। ঠিক আছে, কুলম্বের সূত্রের ভেক্টর রূপ হতে পারে, তোমাকে লিখতে দিতে পারে। ঠিক আছে, তো আমরা দেখো, আর ছেলেরা কিন্তু বুঝতে খুবই অসুবিধা করে কুলম্বের সূত্রের ভেক্টর রূপটা, ভালো করে বুঝো। এইখানে ধরো একটা আধান আছে, ঠিক আছে, যার আধানের মান হচ্ছে QA, আর এই জায়গায় আরেকটা আধান আছে QB। ঠিক আছে, এবার এই Q2-র ওপর বল প্রয়োগ করছে, Q2-র ওপর বল প্রয়োগ, আচ্ছা, এই দুটো আধানের মধ্যবর্তী যে দূরত্ব সেটা হচ্ছে R। এবার Q2-র ওপর বল প্রয়োগ করছে Q1, তাহলে সেটা হচ্ছে F, ফোর্স অন 2 ডিউ টু 1। 2 এর ওপর বল প্রয়োগ করছে 1, যেটা এদিকে হবে, বিকর্ষণ যদি করে, Q1 যদি একে বিকর্ষণ করে এদিকে যাবে, আর Q1 যদি Q2 যদি একে বিকর্ষণ করে সেটা কি লেখা হবে? 1 এর ওপরে বল প্রয়োগ করছে 2, সেটা এদিকে। এবার এবার ফোর্স তো একটা ভেক্টর রাশি, এবার যদি আমরা ভেক্টর রূপ লিখতে চাই, F21 যদি আমরা ভেক্টর রূপ লিখতে চাই, তাহলে Q1 আর Q2-র অবস্থানটাকে কোন একটা ভেক্টরের সাথে আমাদের তুলনা করতে হবে, বা ওদের যে পজিশন ভেক্টর সেটা আমাদের লাগবে। পজিশন ভেক্টর কোন একটা কারোর সাপেক্ষে নির্ণয় করতে হয়, যারা ভেক্টর পড়েছো ক্লাস 11-এ তারা জানো যে পজিশন ভেক্টর যেটা হয়, স্থানাঙ্ক ভেক্টর যেটাকে বলা হয়, কোন একটা জায়গার সাপেক্ষে নির্ণয় করতে হয়। তো ধরো আমি এই Q2-র যে আধানের অবস্থানটা সেটা Q1 এর সাপেক্ষে নির্ণয় করছি, কি বললাম, Q1 এর সাপেক্ষে Q2-র যে অবস্থানটা সেটা আর ভেক্টর দ্বারা ডিনোট করা হচ্ছে, যেটা আরটা বাঁ দিক থেকে ডান দিকে যাচ্ছে, এর ডাইরেকশনটা এইদিকে বুঝাচ্ছি। বুঝা গেল কি বললাম? এই যে আর ভেক্টরটা দ্বারা কি বোঝানো হচ্ছে? Q2-র অবস্থানকে বোঝানো হচ্ছে। ও তোর হাওয়াতে ধরো ভেসে আছে, এবার কোথায় আছে হাওয়াতে? কারুর সাপেক্ষে তো আমাকে বলতে হবে যে আমেরিকা থেকে এত দূরে, লন্ডন থেকে এত দূরে, কারুর সাপেক্ষে তো আমাকে অ্যাটলিস্ট বলতে হবে যে এই জায়গাতে আছে। তো সেটাই Q2টা এই Q1 এর সাপেক্ষে এই আর ডিস্টেন্সে আছে, মানে এই আর স্থানাঙ্কতে আছে, মানে আর ভেক্টরের রূপে এটা আছে। এইবার তাহলে আমরা সূত্রটা কি ছিল? Q1 Q2 বাই আর তার স্কোয়ার ছিল। এবার এই F21 এর যে ডাইরেকশনটা সেটাকে আমরা আর ক্যাপ দিয়ে ডিনোট করব, এটা হচ্ছে একক ভেক্টর। এবার একক ভেক্টর যখন লেখা হয় এটা আর ক্যাপ, একক ভেক্টর মানে উপরে থাকবে আমাদের আর ভেক্টর আর নিচেই থাকে সেই ভেক্টরের মান, এটা আমরা জানি। তাহলে এবার F21 এর যে ডাইরেকশনটা, যে F21 কে যে একক ভেক্টর দ্বারা আমরা প্রকাশ করছি, এখানে কি লিখেছি? বল। তাহলে বলটা কোন দিকে প্রয়োগ হচ্ছে সেটা তো আমাকে জানতে হবে অ্যাটলিস্ট। বলটা কোন দিকে প্রয়োগ হচ্ছে? আর ভেক্টরের দিকে, মানে আর একক ভেক্টরের দিকে। বোঝা গেল? আর একক ভেক্টরের দিকে। আর ক্যাপটা বোঝানো হচ্ছে F21টা কোন দিকে প্রয়োগ হচ্ছে সেটা। এইদিকে আর ভেক্টরটা দ্বারা কি প্রকাশ করা হচ্ছে? Q1 আর Q2-র অবস্থান নির্ণয় করা হচ্ছে। ঠিক আছে, তাহলে যদি এইদিকে আর ক্যাপ হয় তাহলে এইদিকে অবশ্যই মাইনাস আর ক্যাপ হবে, কারণ আমরা আর এর ডাইরেকশন নিয়েছি বাঁ দিক থেকে ডান দিকে।
তাহলে F21 যদি এটা হয় তাহলে F12টা আমাদের কি হবে, তাহলে সেটা হবে K Q1 Q2 বাই আর স্কোয়ার, এখানে আর ক্যাপ থাকবে কিন্তু আগে একটা মাইনাস চলে আসবে। ঠিক আছে, এটা হয়ে গেল আমাদের ভেক্টর রূপ। এবার এইখান থেকে আরেক লাইন এক্সট্রা আসে, সেটা হচ্ছে F21, এটা সমান K Q1 Q2 বাই আর তার স্কোয়ার, এটা হয় ডট। এবার আর ভেক্টর কোন একটা একক ভেক্টর মানে কি, উপরে থাকে ভেক্টরটা, তার মানকে দিয়ে ভাগ করা হয়, তাহলে এখানে থাকবে ভেক্টর আর, আর এই কিউবটা তখন আমরা কি করব, স্কোয়ারটা তখন আমাদের কিউব হয়ে যাবে, এই স্কোয়ারটা তখন আমাদের কিউব হয়ে যাবে। এইটা হচ্ছে আমাদের কুলম্বের সূত্রের ভেক্টর রূপ। কুলম্বের সূত্রের ভেক্টর রূপ খুব সহজ ভাষায় বললাম, 2-3 বার রিভাইজ করো, দেখো হয়ে যাবে। ঠিক আছে, এই ভেক্টর রূপটা পরীক্ষায় এমসিকিউতে আসতে পারে, 4টে অপশন দেবে, সেখানের মধ্যে বলে দিতে হবে যে কোনটা ঠিক কোনটা ভুল। সেটা হচ্ছে একটি পদার্থের পরাবৈদ্যুতিক ধ্রুবক 2, তার মানে কে এর মান বলে দিচ্ছে 2, এর তড়িৎ ভেদ্যতা, তার মানে এখানে আমাদের বের করতে বলেছে এই এপসাইলন নট। আচ্ছা, এই এপসাইলন নট কিন্তু আমাদের এই এপসাইলন নট কিন্তু না, ঠিক আছে, এইটা হচ্ছে এটা শূন্য মাধ্যম, এটা শুধু তড়িৎ ভেদ্যতা। ঠিক আছে, তাহলে এটা আমাকে বের করতে হবে। এবার আমরা দেখলাম কি যে এপসাইলন বাই এপসাইলন নট এটা সমান কত আমাদের কে হচ্ছে, তাহলে এপসাইলন সমান কি হচ্ছে, এপসাইলন নট ইনটু কে, এটা জানি আমরা। এই যে এপসাইলন নট আছে, এর মান মনে রেখো 8.854 ইনটু 10⁻⁻12 হয়। এই যে এপসাইলন নট আছে এর মান ওটা হয়, তাহলে এখানে বসাও 2 ইনটু 8.854 ইনটু 10⁻⁻12, তাহলে এইখানে যদি আমি গুণ করি, 2 দিয়ে যদি একে আমি গুণ করি, তাহলে 4 দুগুণে 8, আর 5 দুগুণে 10 0, 8 দুগুণে 16, আর 1 17, হাতে 1, 8 দুগুণে 16, 1 17, 17.7, তাহলে 17.7 ইন্টু 10⁻⁻12, অপশন বি কিন্তু আমাদের এটার কারেক্ট অ্যান্সার। ঠিক আছে, আমি বলেছিলাম যে এই রকম কোশ্চেন কিন্তু আমরা করব, পরীক্ষায় আসার চান্স আছে এই টাইপের কোশ্চেন। ঠিক আছে, তো এই তড়িৎ ভেদ্যতার মানটা কিন্তু আমাদের মনে রাখতে হবে যে 8.854 ইন্টু 10⁻12 হয়। নেক্সট কোশ্চেন, এই কোশ্চেনটা দেখো এবং এই কোশ্চেনটাকে স্টার মার্ক দিয়ে রেখে দিও, এই কোশ্চেনটাকে স্টার মার্ক দিয়ে দিও। PYQ তে তুমি পাবে এই কোশ্চেনটার যে কনসেপ্ট, সেটাতে JEE তে পাবে, সেটা IIT তে পাবে, তুমি WBJE তে পাবে, তুমি নিটে পাবে। এই টাইপ এই কোশ্চেনটার যে কনসেপ্টটা, এই কনসেপ্টটার উপর বেস করে কিন্তু আমাদের প্রচন্ড রকমের কোশ্চেন হয় পরীক্ষার হলে। দেখো বলা হচ্ছে এম ভর আর ই আধান সম্পন্ন দুটি কণা একই বিন্দু এল দৈর্ঘ্যের সুতোর সাহায্যে ঝোলানো হলো। তাহলে আমরা কি করব, একটু ছবিটা ভালো করে আঁকলে কিন্তু এই ধরনের কোশ্চেনগুলো আমাদের বুঝতে সুবিধা হয়। দেখো হয়েছে, নেক্সট আমরা কি করব, এই জায়গা থেকে একই জায়গা থেকে এইখানে একটা সুতো ঝুলাচ্ছি, আর একটা সুতোকে ঝুলাচ্ছি আমরা এই জায়গা থেকে। ঠিক আছে, দুটো সুতোকে দু জায়গা থেকে ঝুলালাম। এখন এইখানে আর এই জায়গায়, ঠিক আছে, এদের তো যে আচ্ছা মাঝখান বরাবর আরেকটা লাইন আমরা এখানে টেনে দিই সুবিধার্থে আমাদের, আর এই দিক বরাবর আমরা আরেকটা লাইনের দিকে টানলাম। এবার কি কি ঘটছে এটা একটু ভালো করে বোঝো। এই যে সুতোর লেন্থ এটা এল, এই দিকের সুতোর লেন্থ সেটাও এল, এটা আমি ধরলাম এ বিন্দু, এটা ও বিন্দু, এটা বি বিন্দু। আচ্ছা, বি বিন্দুটা আমি এইখানে ধরছি, তাহলে এটা হচ্ছে আমাদের বি বিন্দু এটা। এবার কি হয়, এইখানে তো আমাদের বস্তুটা আছে এম ভরের একটা এবং ই আধান সম্পন্ন বস্তু আছে, তো এই বস্তুটা নিচের দিকে একটা এমজি বল কাজ করবে কি করবে না। আর যেহেতু দুজনের আধান আছে নেগেটিভ, তাহলে এরা পরস্পরকে বিকর্ষণ করবে, এও এইদিকে বিকর্ষণ করবে, এও এইদিকে বিকর্ষণ করবে, সেই বলটা আমি ধরলাম এফ। এবার সুতোর একটা টান থাকবে উপরের দিকে, যেটা হচ্ছে আমাদের টি। এই সুতোর টানকে তো আমরা দুটো ভাগে বিভক্ত করে দিতে পারি, তাই না, এই সুতোর যে টান, এই সুতোর টানকে তো আমরা দুভাগে বিভক্ত করতে পারি, এবং এই যে অ্যাঙ্গেলটা এটা হচ্ছে আমাদের থিটা অ্যাঙ্গেল। যদি এটা থিটা অ্যাঙ্গেল থাকে তাহলে এইটা অ্যাঙ্গেলটা আমাদের থিটা, তাই না, তাহলে এই দিকে আমাদের যেই টানটা যাবে সেটা হচ্ছে টি কস থিটা, কারণ যার সাথে থিটা অ্যাঙ্গেল হয় সেটা কস থাকে, আর বাঁ দিকে যেটা যাবে সেটা আমাদের হবে টি সাইন থিটা। এবার আমাকে বলো তাহলে এফ সমান আমি টি সাইন থিটা লিখতে পারি, তাই না, আর টি কস থিটা, আর টি কস থিটা সমান আমি কি লিখতে পারি, টি কস থিটা সমান আমরা এমজি লিখতে পারি। এটা আমাদের 1 নম্বর ইকুয়েশন, আর এটা আমাদের 2 নম্বর ইকুয়েশন। ধরো আমাদের এক্স,
তাহলে ত্রিভুজ এ ও এক্স, এখানে আমি করছি ত্রিভুজ এ ও এক্স, এখানে যদি আমি সাইন থিটা ফর্মুলা বসাই, সাইন থিটা সমান কি হবে, সাইন থিটা সমান প্রথম হবে কি লম্ব বাই অতিভুজ, তাহলে এটা যদি কোণ হয়, কোণের বিপরীত বাহু মানে এটা, তাহলে এটা হচ্ছে লম্ব এ ও, আর অতিভুজটা হচ্ছে এ এক্স যেটা হচ্ছে এল, তাহলে এ ও সমান আমরা এইটা লিখতে পারি এল সাইন থিটা। ঠিক একই রকম ভাবে যদি এই দিকটাই অ্যাপ্লাই করি যে ত্রিভুজ বি ও এক্স, এইখানে যদি সাইন থিটা অ্যাপ্লাই করি তাহলে সাইন থিটা সমান কি হবে, ওপরে হবে এল আর নিচেই আসবে, ওপরে হবে এল নিচেই আসবে বি, আচ্ছা সরি, ওপরে হবে বি ও আর নিচেই আমাদের এল, তাহলে বি ও এটা সমান হবে এল সাইন থিটা। ঠিক আছে, এবার যে এই এফটা আমি বাঁ দিকে নির্ণয় করছি, মানে দুটো যে কোণা আছে ওই কোণা দুটোর মধ্যে আকর্ষণ বলটাই তো এফ, সেটা কি লিখবো, এফ সমান এটাখানে কি লিখবো, এবার শোনো, এটা কিন্তু বাতাসের মধ্যে যেহেতু ঝুলনা আছে ধরে নেওয়া হবে, যেহেতু বলে দেয়নি এখানে সেহেতু আমরা ধরবো যেটা বাতাসের মধ্যেই আছে। ঠিক আছে, তো এখানে আমি শুধু লিখবো এবার দুটো আধান ই, তাহলে ই তার স্কোয়ার আর নিচেই আর মানে এদের দুজনের মধ্যে যে ডিস্টেন্স আর, সেই আর এর স্কোয়ার হবে, তাই না। এবার আর মানে কি, আর মানে হচ্ছে এ বি, ঠিক আছে, আর মানে হচ্ছে এখানে লিখে দিচ্ছি, আর মানে হচ্ছে আমাদের এ থেকে বিতে যেই ডিস্টেন্স, তাহলে এল সাইন থিটা প্লাস এল সাইন থিটা টু এল সাইন থিটা, এটাই হচ্ছে আমাদের আর। তাহলে এটার উপরে আমাদের ই তার স্কোয়ার যাবে আর এই জিনিসটা হবে 4, এটা কি হয়ে যাবে এল এর স্কোয়ার আর এটা হবে সাইন স্কোয়ার থিটা, কি হয়ে যাবে সাইন স্কোয়ার থিটা। বোঝা গেল এত দূর। এইবার তাহলে এইখানে যে এফটা আছে এই এফ এর জায়গায় এই যে ইকুয়েশনটা এফ আমি লিখেছি, এখানে আমি কি বসাবো, ই তার স্কোয়ার, ভালো কথা, আর নিচে হচ্ছে 4 এল তার স্কোয়ার আর একটা হচ্ছে সাইন স্কোয়ার থিটা, সাইন স্কোয়ার থিটা এটা সমান টি সাইন থিটা, এটা তো আমি লিখতে পারবো তাই না, আর এটা হচ্ছে টি কস থিটা সমান এটা, তাহলে টি কস থিটা সমান এম জি, পরের একটা লাইনে লিখে দিচ্ছি টি কস থিটা এটা সমান হচ্ছে আমাদের এম জি, তাহলে টি সমান আমি কি লিখবো এম জি বাই আসছে কস থিটা। আচ্ছা আর একটা কি বলা হচ্ছে দেখো, টি সাইন থিটা সমান, আচ্ছা টি সাইন থিটা আছে, তাহলে টি এর জায়গায় আমি যদি এই মানটা বসাই যে এম জি বাই কস থিটা, ঠিক আছে, ইন্টু সাইন থিটা, তাহলে টি সাইন থিটা হলো এখানে এই যে ওই লাইনটা টি সাইন থিটা, এটা সমান উপরে ই স্কোয়ার আর নিচে এটা আছে, তাহলে উপরে আমাদের যাচ্ছে ই তার স্কোয়ার আর নিচেই হচ্ছে 4 এল তার স্কোয়ার, তার সাথে আছে সাইন স্কোয়ার থিটা, তাহলে এম জি সাইন থিটার সাথে এই পুরো টার্মটা আর ই স্কোয়ার কস থিটার সাথে এই পুরো টার্মটা আমরা গুণ করতে পারি। তার মানে এখানে যদি এবার গুণটা যদি আমি করি তাহলে হচ্ছে যে এম জি, ঠিক আছে, এম জি, আচ্ছা তার আছে 4 এল তার স্কোয়ার, এম জি 4 এল তার স্কোয়ার, এখানে সাইন থিটা এখানে সাইন স্কোয়ার থিটা, তাহলে এইখানে আমাদের কি আসবে সাইন কিউব থিটা, এটা সমান হবে ই তার স্কোয়ার কস থিটা। এবার কোশ্চেন যেটা চেয়েছে সেটা হচ্ছে যে এই 4 এম জি এল তার স্কোয়ার সাইন কিউব থিটা, মানে এই যে 4 এম জি যেটা বের করলাম 4 এম জি এল স্কোয়ার সাইন কিউব থিটা, এটা সমান বেরিয়েছে ই স্কোয়ার কস থিটা। সো ই স্কোয়ার কস থিটা মানে অপশন এখানে হচ্ছে আমাদের অপশন এ হচ্ছে আমাদের কারেক্ট অ্যান্সার। ঠিক আছে, এখানে কিন্তু আমাদের অপশন এ কারেক্ট অ্যান্সার হবে। এই যে কনসেপ্টটা আমি বললাম এই কনসেপ্টটা দুবার তিনবার রিভাইজ দাও, যেহেতু এই টিটাকে দুটো উপাংশে ভাগ করেছি এবং এরকম অঙ্ক তোমরা অনেক করেছো নিউটনের গতিসূত্রতে, তো দুটো উপাংশে ভাগ করেছি, ওপরে যেটার সঙ্গে থিটা হবে সেটা টি কস থিটা, যেদিকে থিটা নেই সেটা টি সাইন থিটা, আর এখানে কি করলাম কোণের বিপরীত বাহু হয় লম্ব এবং সাইন থিটা সমান লম্ব বাই কি হয় অতিভুজ, তাহলে এ ওটা হচ্ছে আমাদের অতিভুজ সরি লম্ব আর এ এক্সটা হচ্ছে আমাদের অতিভুজ, সেই অনুযায়ী এই আমরা 2l সাইন থিটাটা বের করলাম। এই কনসেপ্টটা কিন্তু ভালো করে মনে রেখে দিও, পরীক্ষায় আসার প্রবল চান্স, তুমি যদি কোনো কম্পিটিটিভ এক্সামে দিও বা তুমি সেমিস্টার 3 এক্সাম দাও খুব আসার চান্স কিন্তু আছে। এবং এই যে কনসেপ্টটার উপর বেস করে কিন্তু আমাদের পরীক্ষায় কোশ্চেন এসেছে, নিট 2025 সালে এসছে এই কনসেপ্টটা, যদিও এই কনসেপ্টের উপরে নিট 2025 সাল বা তুমি যেইতে তুমি দেখে নিও, আমি বাড়ির কাজ তোমাদের দেবো, যেই 24-22-এ কিন্তু এসছে এই কনসেপ্টের উপরে বেস করে ডিট্টো এই কোশ্চেনটা রিপিট হবে। দেখো দুটো অবিকল একই রকমের ধাতব গোলক এ ও বি কে সমপরিমাণ ধনাত্মক আধান দেওয়া হলো, এই একটা আমাদের বস্তু আছে আধান গোলক, এই একটা গোলক, এটা হচ্ছে এ গোলক আর এটা হচ্ছে বি গোলক, তাহলে এদের মধ্যে যদি একই পরিমাণ আধান দিই
এবং এদের মধ্যবর্তী যে দূরত্ব সেই দূরত্বটা হচ্ছে আর। তাহলে এফ সমান আমরা এটা লিখতে পারবো যে কে ওপরে হবে কিউ তার স্কোয়ার আর নিচেই হচ্ছে আর এর স্কোয়ার। এ ও বি কে সমপরিমাণ ধনাত্মক আধান। এবার এটা সমান আমাদের বলেছে 2 ডাইন, মাথায় তাকে যেন এটা সমান 2 ডাইন বলেছে। এবার অপর একটি একই রকমের গোলককে গোলক সি কে এ গোলকের সঙ্গে স্পর্শ। তাহলে এখানে যদি আমি এবার একটা গোলক যদি আঁকি, ঠিক আছে, ধরে একটা গোলক আমি নিলাম আর একটা গোলক আমি নিলাম এবং এই গোলকটাকে প্রথমে আমি টাচ করালাম এ এর সাথে। তাহলে এ এর আধান কত চেঞ্জ হলো, তাহলে কিউ এ ড্যাশ যদি আমি বলি তাহলে এ এর আধান আমাদের চেঞ্জ হয়ে যাবে। এবং এবং এর মধ্যে তো কোনো অপর একটি একই রকমের গোলক সি কে এ গোলকের সাথে স্পর্শ করা হলো। এবার সি এর মধ্যে এখানে কোনো আধানের কথা তো বলে দেওয়া নাই, তাহলে আমরা আধান ধরবো না। তাহলে কিউ এ ড্যাশটা কিউ এ বাই 2 হয়ে যাবে, ঠিক আছে। এইবার আর সি যদি বলি সেটাও আমাদের কি হয়ে যাবে, কিউ এ বাই 2 হয়ে যাবে। নেক্সট পার্টে কি বলা হচ্ছে, এই যে আমরা যে সিটা নিলাম মানে এই যে গোলকটা আছে এটা এবার বি এর ঠিক মাঝখানে রাখা হলো। এ গোলকের সঙ্গে স্পর্শ করে সি কে এ গোলকের সঙ্গে স্পর্শ করে এ ও বি এর ঠিক মাঝখানে রাখা হলো। সি গোলকের ওপর ক্রিয়াশীল মোট বল এবার টাচ করিয়ে একে ঠিক এই মাঝখান বরে আমরা বসিয়ে দিয়েছি। তাহলে এ আর বি গোলক ছিল, ওদের দুজনের মধ্যে একটা বিকর্ষণ বা আকর্ষণ যাই হোক একটা বল ছিল 2 ডাইন, ঠিক আছে। এইবার একটা সি গোলককে এ এর সাথে জাস্ট টাচ করা হয়েছে, অপর একটি একই রকমের গোলক সি কে এ গোলকের সঙ্গে স্পর্শ করানো হয়েছে, দিয়ে এ আর বি এর মাঝে লাগিয়ে দেওয়া হয়েছে। তার মানে এইখানে এখন যেটা পরিস্থিতি, যেই পরিস্থিতিতে এবার আছে এই জায়গায় আমাদের কিউ এ আছে এবং কিউ এর আধান হচ্ছে কিউ এ বাই 2 আছে। এই জায়গাতে আমাদের বি আছে, এর আধান কিন্তু কিউ, ঠিক আছে। এটা কিউ বাই 2 হয়ে যাবে, আচ্ছা এটা কিউ বাই 2 হয়ে যাবে। তাহলে এই আধানটা আমাদের কিউ বাই 2 হয়ে গেল, এটা আমাদের কিউ বাই 2 করে দেয় সব থেকে ভালো বুঝার সুবিধার্থে, এগুলো সব কিউ বাই 2 হয়ে যাবে। তাহলে এই আধানটাও কিউ বাই 2, এই আধানটাও কিউ বাই 2, তাহলে এটা কিউ বাই 2 আর এটা কিউ, কিন্তু এর যে মাঝে যে বস্তুটা আছে এর আধানও কিন্তু কিউ বাই 2 আছে। পুরো দূরত্বটা কত ছিল আর, তার মানে এইখান থেকে এই দূরত্বটা কত হবে আর বাই 2, আর এই জায়গা থেকে এই জায়গার দূরত্বটা কত হবে আর বাই 2। এবার শোনো, এটা হচ্ছে সি, এটা এ আর এটা হচ্ছে আমাদের বি। তাহলে বি সি কে বিকর্ষণ করবে বাঁ দিকে আর এ সি কে বিকর্ষণ করবে ডান দিকে। তাহলে এর ওপর নেট যদি আমি বলটা নির্ণয় করতে চাই তাহলে দুটোকে বিয়োগ দিতে হবে। তাহলে এফ অফ বি যদি আমি বের করি এইখান থেকে, এফ অফ বি আর সি মানে বি আর সি এর মধ্যে যে বল সেটা হচ্ছে ওপরে কি যাচ্ছে কে কে কিউ ওয়ান কিউ টু। তাহলে কিউ ওয়ান মানে হচ্ছে কিউ বাই 2, এখানে আমি করে দিচ্ছি কিউ বাই 2, তার সঙ্গে যদি কিউ গুণ করি তাহলে কিউ স্কোয়ার বাই 2, তাহলে কিউ স্কোয়ার বাই 2 ইন্টু ইন্টু আর এর স্কোয়ার মানে আর বাই 2 তার স্কোয়ার। এবার আর বাই 2 তার স্কোয়ার করলে ওপরে আর তার স্কোয়ার আর নিচেই 4, তার মানে এইখানে আর তার স্কোয়ার আর ওপরে 4। তাহলে এটা যদি কাটা যায় তাহলে 2 থাকছে, তাহলে এখানে থাকছে 2 কে কিউ তার স্কোয়ার আর নিচেই আর তার স্কোয়ার। এই ডান দিকেরটা, বাঁ দিকেরটা যদি আমি করি এফ অফ এ ইন্টু সি যদি করি তার মানটা কিন্তু একই আসবে কি আসবে না, অবশ্যই এখানে আসবে না কারণ কিউ বাই 2 আছে। তাহলে এই নিচে আমি একটু যদি গুণ করি কিউ বাই 2 ইন্টু কিউ বাই 2, তাহলে এটা আসবে কিউ স্কোয়ার বাই 4। তার মানে এটা আসছে কে, ওপরে হবে কিউ স্কোয়ার নিচেই আসছি 4 ইন্টু আর স্কোয়ার আসছি, তার মানে এটাও তখন আর স্কোয়ার ইন্টু ওপরে 4 যাবে এবং এই 4 এর সাথে এই 4 কেটে গেলে কে কিউ স্কোয়ার বাই আর স্কোয়ার থাকবে, তাহলে কে কিউ স্কোয়ার বাই আর স্কোয়ার রইল, ঠিক আছে। এইবার ব্যাপারটা হচ্ছে এটা 2 আছে এটা 1 আছে, তাহলে নেট যে বল এফ এটা সমান এই এফ বিসি মাইনাস এফ অফ এসি, এটা আমরা প্রয়োগ করব, ঠিক আছে। তাহলে তাহলে এটা যদি আমি এইদিকে তাহলে যেটা বল হলো এফ এটা সমান এফ বিসি মাইনাস এফ এসি, ঠিক আছে। এবার পুরোটা থেকে আমি কমন নিতে পারবো, পুরোটা থেকে দেখো কমন নিতে পারবো কে কিউ স্কোয়ার বাই আর স্কোয়ার যদি কমন নিয়ে নিই, কে কিউ স্কোয়ার বাই আর স্কোয়ার আমি কমন যদি নিয়ে নিই তাহলে এখানে পড়ে থাকছে কি 2 মাইনাস 1, 2 মাইনাস 1 মানে 1, আর এই কে কিউ স্কোয়ার বাই আর স্কোয়ারের মান কিন্তু এখানে কিন্তু আমরা আগে বের করেছিলাম
কে কিউ স্কোয়ার বাই আর স্কোয়ারের মান হচ্ছে 2 ডাইন। তাহলে এইখানে যে মানটা এখন বেরোচ্ছে এর মান কিন্তু আমাদের সেই 2 ডাইনই বেরোচ্ছে, মানে সি এর ওপরে নেট যে বলটা প্রযুক্ত হবে সেটা 2 ডাইন, মানে অপশন এ কিন্তু আমাদের কারেক্ট অ্যান্সার। ভালো করে একটু বুঝে বুঝে করো, ভিডিওটাকে একবার দুবার নিচে পেছনে নিয়ে গিয়ে বলো, দেখো, তাহলে কিন্তু বুঝতে পারবে। খুব কনসেপচুয়াল একটা কোশ্চেন, খুব ভালো একটা কোশ্চেন, পরীক্ষায় বারবার রিপিট হয়েছে। শোনো, এবার শোনো, এই যে কনসেপ্টটা করালাম এর উপরে এই একটা কোশ্চেন আছে, ঠিক আছে, যেই মেন 2024 সাল, এটা বাড়ির কাজ, আর এই একটা কোশ্চেন বাড়ির কাজ, এটা আমি তোমাদের বললাম, ঠিক আছে। এই দুটো কোশ্চেন কিন্তু বাড়ির কাজ। আর এই কনসেপ্টের ওপরে নিট 2025 সালে একটা কোশ্চেন এসছে, দেখবে এই কনসেপ্টের ওপরে বেস করে, এইটা কিন্তু তোমাদের বাড়ির কাজ। যদি কোশ্চেনটা না পেয়ে থাকো আমাকে টেলিগ্রামে বলো, আমি কিন্তু তোমাদের দিয়ে দেবো, ঠিক আছে। আমাদের নেক্সট কোশ্চেন যেটা বলছে যে দুইটি একই প্রকার সমান আধান সম্পন্ন ক্ষুদ্র ধাতব গোলকের প্রত্যেকটি ওজন 3 গ্রাম, ভালো কথা, একটি বিন্দু থেকে 13 সেন্টিমিটার দীর্ঘ দুটি সুতোর দ্বারা গোলক দুটিকে ঝোলানো হলে গোলক দুটি বিকর্ষণের জন্য তারা 10 সেন্টিমিটার দূরে অবস্থান করে। এবার বলেছে সুতোর টান এবং আমাদের আধানটা বের করতে বলেছে। কেমন করে করব, একটু আগে দেখো এইরকম কনসেপ্ট দিয়ে আমরা কোশ্চেন করলাম, ঠিক আছে। এই জায়গাটাতে ধরো আমাদের এইখান থেকে আমাদের গোলক দুটিকে ঝোলানো আছে, ঠিক আছে। একটা পয়েন্ট যাচ্ছে এইদিকে, আর একটা পয়েন্ট যাচ্ছে ধরো এইদিকে, ঠিক আছে। তো দুটো পয়েন্ট আমাদের দুদিকে যাচ্ছে। এইবার আমি ছবিটা যত ভালো করে আঁকবো তোমাদের বুঝতে তত সুবিধা হবে। এই জায়গাটায় ধরো একটা আমাদের আধান রাখা আছে, আর এই পয়েন্টটায় আমাদের আর একটা আধান রাখা আছে। এই পয়েন্টটার নাম আমি এ দিলাম, আর এই পয়েন্টটার নাম আমি বি দিলাম, ঠিক আছে। কিউ মানের আধান আছে, দুটোতেই কিউ মানের আধান আছে, এটাতেও কিউ মানের আধান আছে, এটাতেও কিউ মানের আধান আছে, এবং এটা এম ভরের। আর এই দিকের আধানটা আমাদের এম ভরের, ঠিক আছে, মানে 3 গ্রাম। এম হচ্ছে আমাদের 3 গ্রামের কথা বলা হচ্ছে, আর আধানটা আমাদের এরকমই আছে। আর এদের ঠিক মিড পয়েন্ট হচ্ছে এই জায়গাটা, হচ্ছে এদের মিডিল পয়েন্ট, ঠিক আছে। নেক্সট কি করব, এবার টানটা যখন আমি নির্ণয় করব, তাহলে টান নির্ণয় করার জন্য আমরা সব দেখে নিলাম যে টান যখন নির্ণয় করব এই দিক বরাবর যদি আমাদের টানটা হয়, মানে টিটা হয় এই দিক বরাবর। এবার অ্যাঙ্গেল তো কত আমাদের বলে দিচ্ছে, কি অ্যাঙ্গেল বলে দেয়নি, তাহলে এই অ্যাঙ্গেলটা আমরা ধরে নিলাম থিটা। এই দিকটা থিটা হলে এই দিকটা আমাদের ধরে নিলাম থিটা হবে। তাহলে এই দিকটা যে ভেক্টরের যে উপাংশ, মানে টি এর যে উপাংশ, সেটা কত হবে, এই দিকটা হবে আমাদের টি কস থিটা, কারণ এই মানটাও তখন থিটা হবে। আর এই দিকের যে এই বাঁ দিকটা যেটা হবে, এটা কি হবে, এটা হবে টি সাইন থিটা। আচ্ছা, নিচের দিকে আমাদের এমজি কাজ করবে। আর এদের দুজনার এ আর বি বিন্দুতে যে আধান দুটো আছে, এদের দুজনের জন্য বিকর্ষণ বলটা আমার এই দিক বরাবর থাকবে, যেটা হচ্ছে এফ। তাহলে কোশ্চেনে ছবি দেখে আমরা যেটা বুঝতে পারছি যে টি কস থিটা এটা সমান হচ্ছে আমাদের এমজি। আর একটা ইকুয়েশন যদি বের করি, তাহলে এফ এটা সমান হচ্ছে আমাদের টি সাইন থিটা। আচ্ছা, এখানে কস, এবার যে এখানে ও বিন্দু ধরলাম এটা, ঠিক আছে, আর এটা ধরলাম আমাদের এক্স বিন্দু, তাহলে বি ও এক্স এর এর সাইন থিটা যদি বের করতে বলি, সাইন থিটা যদি বের করতে বলি, কোণের বিপরীত বাহু হয় লম্ব, তাহলে বি ও। এবার বি ও হচ্ছে লম্ব, সেটা হচ্ছে 5। কেন স্যার 5 কেন হলো, কারণ পুরো ডিস্টেন্সটা এইখান থেকে এই জায়গার যে পুরো ডিস্টেন্সটা, এটা কত বলা আছে, এইখান থেকে এই ডিস্টেন্সটা আমার বলা আছে 10 সেন্টিমিটার। তাহলে বি থেকে ও 5 সেন্টিমিটার, তাহলে 5। আর অতিভুজ মানে হচ্ছে বি থেকে এক্স, তার মানে সুতোটা যতটা আছে 13 সেন্টিমিটার বলেছে, সো এটা হচ্ছে 13। তাহলে কস থিটা সমান আমরা কি লিখবো, কস থিটা সমান 1/√সাইন স্কোয়ার থিটা, তার মানে এটা হবে আমাদের 25, আর এটা হবে আমাদের 169। তাহলে √169 মাইনাস 25 বাজিত 169। এবার 169 থেকে যদি 25 বাদ দিই, তাহলে এটা আসবে 144/169 রুটের মধ্যে। তার মানে কস থিটা সমান আমাদের বেরোচ্ছে 12/13 বেরোচ্ছে কস থিটা। তাহলে এই জায়গায় টি যদি আমি বের করতে চাই, তাহলে টি সমান আমাদের দাঁড়াচ্ছে এমজি বাই কস থিটা। এবং এম এর মান কত, আমাদের এম এর মান হচ্ছে 3 গ্রাম। আচ্ছা, এম এর মান 3 গ্রাম, আবার এমটা কিন্তু আমাদের সিজিএস এককে বলে দিয়েছে। জি এর মান কত, জি এর মান হচ্ছে 980, ভালো কথা। আর একটা আছে কস থিটা, কস থিটার মান 12/13, তাহলে নিচে 12 আর উপরে হয়ে গেল 13। এইখান থেকে এটা ডাইন, এটা ক্যালকুলেশন করলে আমাদের টি এর মানটা বেরোবে। আচ্ছা, এবার এই ইকুয়েশনটা যেটা আছে এফ সমান টি সাইন থিটা, এখান থেকে আমাদের কি বের করতে হচ্ছে, সুতোর টান। আচ্ছা, সুতোর টান তো আমাদের বেরিয়ে গেল, এবার হচ্ছে আধানের মান নির্ণয় করতে বলেছে। এবার এফ এর জায়গায় আমি এখানে কিউ তার স্কোয়ার বাই এইখান থেকে এই জায়গা, মানে এ থেকে বি এর যে ডিস্টেন্স সেটা কত 100, মানে 10 স্কোয়ার হয়, এটা সমান
টি, এবার টি এর জায়গায় এই পুরো মানটা আমি বসাবো, যেটা হচ্ছে 3 ইন্টু 980 ইন্টু 13, 3 ইন্টু 980 ইন্টু 13, আর ভাজিতক আমাদের কত আছে 12। আচ্ছা 12 ইন্টু কি আছে সাইন থিটা, এবার সাইন থিটা মান হচ্ছে 5/13, তাহলে উপরে 5 আর নিচে হচ্ছে 13, 13 আর 13 কাটবে, তাহলে কিউ স্কোয়ার সমান এই 100টা উপরে গুণ হবে, তাহলে 3 ইন্টু 980 ইন্টু 5 ইন্টু 3, 980 5 আর তার সঙ্গে 100 ডিভাইডেড বাই হচ্ছে আমাদের 12, তাহলে এটাকে তুমি যদি করো তাহলে কিউর মান এখান থেকে চলে আসবে। ঠিক আছে, এই অঙ্কটা এখান থেকে তাহলে কিউর মানটা আশা করি এখান থেকে তোমরা বের করে নেবে, আর এটা ক্যালকুলেশন করলে ডাইনের মানটা মানে টি এর মানটা যে টানটা সেটা বের করে নিতে পারবে। পরবর্তী কোশ্চেন। আচ্ছা এবার দেখো একটা ছোট্ট পারা কনসেপ্ট একটু আগেই আমরা বললাম যে যদি দুটো গোলক, এই একটা গোলক আর এই একটা গোলক, এদের দুজনার যদি ব্যাসার্ধ সমান থাকে, ব্যাসার্ধ সমান মানে এরও ব্যাসার্ধ আর এবং এরও ব্যাসার্ধ আর, এর আধান যদি Q1 আর এর আধান যদি Q2 হয় এবং এদের দুজনাকে যদি আমি টাচ করি, তাহলে নতুন যে এদের আধানটা হবে Q1 ড্যাশ বা Q2 ড্যাশ, সেটা কি হবে, Q1 ড্যাশ সমান কি হবে, আগের যে আধানটা টোটাল যে আধানটা সেটা দুটো ভাগে ভাগ হয়ে যাবে, তাহলে Q1 বাই Q2, Q1 প্লাস Q2 বাই 2, আর এটাও হয়ে যাবে Q1 প্লাস Q2 বাই 2। এটা তো গেল যদি আমাদের যে আর এর মানটা যদি সমান থাকে তাহলে। এবার কোশ্চেন হচ্ছে যদি আর এর মান সমান না থাকে তাহলে সেক্ষেত্রে আমরা এই নিয়ম ফলো করতে পারবো কি পারবো না, অবশ্যই এই নিয়ম তখন আমরা ফলো করতে পারবো না। তখন আমরা কি করব, এইটা হচ্ছে ধরো R1 আর এই ডিস্টেন্সটা হচ্ছে R2, এর মধ্যে আধান ছিল QA আর এর মধ্যে আধান ছিল QB। এবার টাচ করে দেওয়ার পর, এদের দুজনকে টাচ করে দেওয়ার পর যে নতুন আধানটা হয় QA ড্যাশ, সেটা আমরা কি দিয়ে বের করব, তার জন্য সূত্র হচ্ছে QA এই আধান, তাহলে ঠিক তার উল্টো দিকে যে আছে তার ব্যাসার্ধ R2 আর টোটাল ব্যাসার্ধ R1 প্লাস R2, এদের সাথে গুণ হবে টোটাল আধান, তাহলে QA প্লাস QB, এটা একটা। আচ্ছা QB ড্যাশটা কি করে বের করব, QB ড্যাশটা হচ্ছে R2 ব্যাসার্ধের, তাহলে তার বিপরীতে যে ব্যাসার্ধটা আছে মানে R1, আর বাদ বাকি সব জিনিস কিন্তু সেম থাকবে, R1 প্লাস R2, আর এটা থাকবে আমার QA প্লাস QB। ঠিক আছে, এটা একটা স্টার মার্ক রেখে দিও এই কনসেপ্টটা। এবার এই কনসেপ্টের উপর বেস করে আমাদের দেখো এই কোশ্চেনটা দেওয়া হয়েছে, কি দেওয়া হয়েছে কোশ্চেনটা ভালো করে একবার পড়ে নাও। বলা হচ্ছে 10 মাইক্রোকুলম আধানযুক্ত এ গোলকের ব্যাসার্ধ 2 সেন্টিমিটার। ভালো কথা, তার মানে কিউ এ যদি আমি বলি সেটা বলা হচ্ছে 10 মাইক্রোকুলম, আর আর অফ এ সেটা বলা হচ্ছে আমাদের 2 সেন্টিমিটার। ঠিক আছে, আচ্ছা এবং 4 সেন্টিমিটার ব্যাসার্ধ বিশিষ্ট একটি অনাহিত, তাহলে আর বি যেটা সেটা হচ্ছে আমাদের 4 সেন্টিমিটার, আর কিউ অফ বি সেটা হচ্ছে অনাহিত মানে তার কোনো আধান নেই। এরপর এ ও বি কে সংস্পর্শে রাখলে এ গোলকের নতুন অর্জিত আধান, তার মানে কিউ এ ড্যাশ যেটা সেটা বলেছে 10/3 মাইক্রোকুলম, দিয়ে আমাদের কিউ বি ড্যাশ এর মানটা চেয়েছে। তাহলে আমরা একটু আগেই দেখলাম যে কিউ বি ড্যাশ সমান এই যে এক্ষুনি যে কনসেপ্টটা দেখলাম কিউ বি, তাহলে R1 উপরে জাস্ট থাকবে কি R1 আর নিচেই থাকছে R1 প্লাস R2, এর সঙ্গে গুণিতক হবে প্রথমে মানে যুক্ত করার আগে যে টোটাল আধান ছিল সেটা। ঠিক আছে, তাহলে কিউ বি ড্যাশ সমান R1 মানে প্রথম একটা R1 না, এটা হচ্ছে আমরা আর এ করে দিলে আরো ভালো হয়, আর এ, তাহলে আর এ কত 2, তাহলে 2/6 মানে টোটাল যে এদের 2 + 4 6 ইন্টু টোটাল আধান, তাহলে 10 মাইক্রোকুলম আর একটাতে 0, তাহলে এটা হচ্ছে 10, তাহলে 2 3 6, তাহলে উত্তর হচ্ছে আমাদের 10/3 মাইক্রোকুলম, 10/3 মাইক্রোকুলম, অপশন বি কারেক্ট অ্যান্সার। নেক্সট দেখো এই কোশ্চেনটা, এখানে বলেছে যে বায়ুতে আছে, প্রথমে বায়ুতে দুটো আধান আছে, বায়ুতে এই একটা আধান আছে এর একটা আধান আছে, এদের দুজনের মধ্যে ডিস্টেন্স হচ্ছে আর ডিস্টেন্সে এরা দুজন রাখা আছে এবং এদের দুজনের মধ্যে একটা বল কাজ করছে এফ, যেটা হচ্ছে 1/4πε0 কিউ তার স্কোয়ার, আর এদের মধ্যে যে ডিস্টেন্স আছে আর তার স্কোয়ার, আর স্কোয়ার আর কিউ স্কোয়ার। ঠিক আছে, এবার কি হলো, এদেরকে বায়ু থেকে সরিয়ে এরকম একটা কাঁচের একটা ধরো কিছু বলবো কাঁচের একটা জার বা কাঁচের একটা বালতির মধ্যে ডুবিয়ে দেওয়া হয়েছে। ঠিক আছে, তো তখন এদের দুজনের মধ্যে ডিস্টেন্স কিন্তু সেই আরই আছে,
ঠিক আছে, আধানের মান সেই কিউ আর কিউ ছিল, কিন্তু এবার জানতে চাইছে এদের মধ্যে বলের কি পরিবর্তন হবে। তাহলে সেটা যদি আমি এফ ড্যাশ দিয়ে ডিনোট করি তাহলে এফ ড্যাশ সমান হয় 1/4 পাই এপসাইলন। আমি এখানে এপসাইলন নট লিখবো না, কারণ এপসাইলন নটটা হচ্ছে বায়ু বা শূন্যস্থানের জন্য, আর এখানে যে এপসাইলনটা আছে এটা কোনো মাধ্যমের মধ্যে দিয়ে যখন ডুবানো হবে বা কোনো রাখা হবে কোনো আধানকে, তখন কিন্তু এপসাইলন হয়। তো ডট দিয়ে ওপরে কিউ স্কোয়ার আর আর স্কোয়ার। এবার এই প্রমাণটা এই দেখলাম আমি যে এপসাইলন বাই এপসাইলন নট এটা সমান হয় কে, তাহলে এফ ড্যাশ সমান আমি লিখবো 1/4 পাই এই এপসাইলনের জায়গায় এপসাইলন নট আর কে কিউ স্কোয়ার বাই আর স্কোয়ারটা লিখবো। তাহলে এফ ড্যাশ সমান 1/k, ঠিক আছে, আর এর নিচে হচ্ছে 1/4 পাই এপসাইলন নট কিউ স্কোয়ার বাই আর স্কোয়ার। এবার এই পুরো টার্মটা 1/4 পাই এপসাইলন নট কিউ স্কোয়ার বাই আর স্কোয়ার, এই পুরো টার্মটার মান হচ্ছে দেখো এফ। তাহলে ওপরে লিখলাম এফ আর নিচে কে, কে হচ্ছে পরাবৈদ্যুতিক ধ্রুবক যার মান হচ্ছে 80। তাহলে এফ ড্যাশ সমান f/80, তাহলে অপশন বি আমাদের কারেক্ট অ্যান্সার। এটা তুমি এরকম মনে রাখতে পারো যে যখন এরকম কেস হবে যে জলের মধ্যে ডুবি দেবে বা অন্য কোনো পরাবৈদ্যুতিক ধ্রুবক সম্পন্ন কোনো তরলের মধ্যে ডুবি দেবে বা মাধ্যমের মধ্য দিয়ে ডুবি দেবে, তাহলে যে ফোর্সটা হয় সেটা হয় f/k টাইমস হয়ে যায়, f/k টাইমস কমে যায়। এই জিনিসটা মনে রেখে দিও, ঠিক আছে। এটার উপরে কিন্তু কোশ্চেন আমাদের এসেছে আগে নিট আর জেইতে এসছে, অনেক পুরনোতে এসছে, বাট এসছে এই টাইপের কোশ্চেন। নেক্সট কোশ্চেন এটা দেখো, এখানে বলা হচ্ছে একটা ত্রিভুজ আছে, ঠিক আছে, আমি একটা ত্রিভুজ নিয়ে নিচ্ছি। সো এটা হচ্ছে আমাদের একটা ত্রিভুজ, ধরো সমবাহু ত্রিভুজ, ঠিক আছে। এইবার এই সমবাহু ত্রিভুজের এই জায়গাটায় আমাদের তিন ইএসইউ, এই জায়গাটায় 4 ইএসইউ, আর এই জায়গাটায় আমাদের 5 ইএসইউ মানের আধান রাখা আছে। এর মধ্যবর্তী প্রত্যেকটা দূরত্ব 10 সেন্টিমিটার, এটাও হচ্ছে আমাদের 10 সেন্টিমিটার, এটাও আমাদের 10 সেন্টিমিটার, আর এই দিকটাও আছে আমাদের 10 সেন্টিমিটার। এবার 3 সেন্টিমিটার মানে এই 3 ইএসইউ আধান, এটা হচ্ছে 5 ইএসইউ আধান, আর এটা হচ্ছে 4 ইএসইউ আধান। বলা হচ্ছে যে বড় যে আধানটা আছে, ঠিক আছে, এর ওপরে বল কত কাজ করছে সেটা আমাদের জানতে হবে। এবার দেখো এটা একটা সমবাহু ত্রিভুজ, এবার সমবাহু ত্রিভুজ হলে এই কোণটার মান কত 60 ডিগ্রি, আচ্ছা এই কোণটার মান কত, এটাও 60 ডিগ্রি, আর এই কোণটার মান কত, এটাও 60 ডিগ্রি হবে। এইবার আমাকে এটা বলো যে এই দিক বরাবর যে ফোর্সটা কাজ করছে 3 সাথে 5, সেই ফোর্সটা আমার এই দিক দিকে যাবে, ঠিক আছে, এই দিক বরাবর যাবে। এটা আমি একটা কালার কোড দিলাম। সেম একই রকম ভাবে 4 আর 5-এর মধ্যে যে ফোর্সটা কাজ করবে সেটা আমাদের এই দিক বরাবর যাবে কিনা, এই দিক বরাবর, এই সোজা এই দিক বরাবর যাবে সেটা, ঠিক আছে, এটাও আমি কালার কোড দিলাম। এবার এদের মানটা বের করতে হবে। তাহলে 3 সাথে 5 যেটা হচ্ছে 3 সাথে 5, তাহলে 3 আর 5 উপরে থাকছে 15, আর এদের দুজনের মধ্যে যে ডিস্টেন্স সেটা হচ্ছে 100। সো এটা হচ্ছে আমাদের 100, ভালো কথা। তার মানে এটা আমাদের আসছে 0.15, ঠিক আছে, এত কিন্তু ডাইন আসছে এটা। আচ্ছা এবার এদের দুজনের মধ্যে যেটা হচ্ছে সেটা হচ্ছে 5 4 20 বাই 100 এরকম হয়। এবার 0 আর 0 কাটলে এটা থাকছে 0.2 ডাইন এরকম আসছে। তাহলে এটা আমি F1 ধরলাম আর এটা আমি F2 ধরলাম। এবার দুটো আধান দুটো মান দুটো বল এরা পরস্পর এটা কত ডিগ্রি অ্যাঙ্গেল করা আছে, এটা কত ডিগ্রি অ্যাঙ্গেল, এটা হচ্ছে আমাদের 60 ডিগ্রি অ্যাঙ্গেল, কারণ ওপরটা যদি 60 হয় নিচেরটাও 60 হবে। এবার এদের দুজনের মধ্যে একই মান না, দুটো আমাদের বল আছে যাদের মধ্যবর্তী কোণ হচ্ছে 60 ডিগ্রি, তাহলে এদের যে নেট ফোর্স সেই নেট ফোর্সটা কি হবে। তাহলে এফ নেট যদি আমি বলি রেজাল্টেন্ট যেটা হয় আমাদের সেটা হচ্ছে √F1 তার স্কোয়ার প্লাস F2 তার স্কোয়ার প্লাস 2F1 F2 cos থিটা, তাই না, এটা আসে। এবার সবকটার মানকে যদি আমি এখানে একটা একটা করে পুট করি F1 এর স্কোয়ার, তাহলে F1 এর স্কোয়ার মানে এটা, তাহলে 0.2 তার স্কোয়ার প্লাস তারপরে হচ্ছে 0.15 তার স্কোয়ার 0.15 তার স্কোয়ার প্লাস 2 ইন্টু 0.2 ইন্টু 0.15 ইন্টু হাফ একটা আসবে, কারণ cos 60 ডিগ্রির মানে হাফ। এবার এই দুইয়ের সাথে এই দুই কাটবে, তারপরে এটা তোমরা একটু ক্যালকুলেট করে নেবে বা রুটের ভেতরেই রাখতে পারো, যেটা আসবে তত ডাইন আমাদের অ্যান্সার। কনসেপ্টটা বোঝা গেল জিনিসটা। এটা আসলে কোনো কোশ্চেন না, এটা একটা থিওরির ওপর বেস করা হয়েছে যে দুটো আধান আছে, ধরো তোমার কাছে 20 ইএসইউ বা তোমার কাছে ই আছে কিউ পরিমাণ আধান আছে,
ঠিক আছে, তোমার কাছে কিউ পরিমাণ আধান আছে। এবার ওই কিউ পরিমাণ আধানকে দুটো বস্তু আছে তোমার কাছে, এ একটা বস্তু আছে আর বি একটা বস্তু আছে, যারা পরস্পর আর দূরত্বে আছে। ঠিক আছে, এবার এই কিউ আধানটা এদের দুজনের মধ্যে তোমাকে ভাগ করে দিতে হবে। এমন ভাবে ভাগ করতে হবে যেন এদের মধ্যে যে বলটা, সেই বলটা ম্যাক্সিমাম হয়। ঠিক আছে, কি বললাম, এই কিউ মানের আধানটাকে এমন ভাবে ভাগ করে দিতে হবে যেন এই যে আধানটা, এদের মধ্যে যে আকর্ষণ বা বিকর্ষণ বল যাই হোক, সেটা যেন ম্যাক্সিমাম হয়। তাহলে এই কিউ এর মানটা কত হতে হবে, এটা মনে রেখে দিও, কিউ এর মানটা অর্ধেক হতে হবে। Q/2 পরিমাণ আধান একেও দিতে হবে আর Q/2 পরিমাণ আধান একেও দিতে হবে। ঠিক আছে, এবার এখানে যেহেতু বলেছে 20 ESU, তার মানে একে আমাদের দিতে হবে 10 ESU আধান আর বি কে আমাদের দিতে হবে 10 ESU আধান। ঠিক আছে, এটা একটা থিওরি, জাস্ট এই থিওরির উপর বেস করে কিন্তু এই কোশ্চেনটা দেওয়া হয়েছে। পরবর্তী কোশ্চেন দেখা যাক। আমরা ছোটবেলা কনসেপ্ট বুঝবো, খুবই ইম্পর্টেন্ট। ঠিক আছে, খুবই ইম্পর্টেন্ট একটা কনসেপ্ট। দুটো সেম চার্জ আছে, সেম চার্জ মানে একই প্রকৃতির চার্জ। এটা ধরো কিউ আর এটা হচ্ছে এন কিউ। ঠিক আছে, এরকম হবে কিউ এন কিউ, মানে ধরো এটা 2 কুলম মানের আধান আছে আর এটা 4 কুলম মানের আধান আছে। তাহলে এটা এন এর মান কত হলো 2, এন এর মান এটা যদি ভাঙি তাহলে 2 × 2 কুলম, তাহলে এন এর মান হচ্ছে 2। সো সেই জন্য এই সেখান থেকে এই এন কিউটা এসছে। এবার এদের মধ্যে কিউ আর এন কিউ, ধরো এদের মধ্যে এটাও প্লাস আধান আছে, এটাও প্লাস আধান আছে, এদের মধ্যবর্তী যে ডিস্টেন্স সেটা হচ্ছে আর। এবার যদি তোমাকে বলে এদের মাঝখানে একটা জায়গা বের করো, ঠিক আছে, যেখানে কোনো বস্তুকে রাখলে সেই বস্তুটা, কোনো একটা আধানকে রাখলে সেই আধানটা সাম্যাবস্থায় থাকবে, তাহলে সেই ডিস্টেন্সটা কত তোমাকে বের করতে হবে। ঠিক আছে, তাহলে সেই ডিস্টেন্সটা আমি ধরবো এক্স দূরত্ব, আর ছোট আধান থেকে এই এক্স দূরত্বটা হয়। বললাম যে ছোট যে আধানটা, সেই আধানটা থেকে আমরা এই এক্স দূরত্বটা নিই এবং এটা হচ্ছে কিউ ধরলো। এইবার কোশ্চেনটা হচ্ছে তাহলে এই এক্সটা কি করে বের করব। এই এক্সটা বের করার সূত্র হচ্ছে এক্স সমান, মনে রেখে দিও, r/√n+1 যদি সমান প্রকৃতির চার্জ থাকে। কি বললাম, সমান প্রকৃতির আধান থাকে, সমান প্রকৃতির আধান থাকলে তখন এটা আমরা নির্ণয় করব, সমান প্রকৃতির আধান থাকলে। এবার যদি এই একটা আধান আছে প্লাস কিউ মানের আধান আর এই দিকটা একটা আধান আছে -n/q মানের আধান, এরা দুজনা পরস্পর আর ডিস্টেন্সে আছে। এখন যদি তোমাকে বলা হয় এদের মাঝে একটা জায়গা বলো, যেই জায়গায় কোনো আকর্ষণ বা বিকর্ষণ বল কাজ করবে না, তখন তাহলে সেই ডিস্টেন্সটা ধরলাম এক্স দূরত্ব ছোট আধান থেকে, এবং সেক্ষেত্রে আমি যে এক্স এর মানটা পাবো সেটা হচ্ছে r/√n-1। যদি আধানগুলোর প্রকৃতি আলাদা হয়, আধানগুলির প্রকৃতি আলাদা হয়, আধানগুলির প্রকৃতি আলাদা। ঠিক আছে, এই দুটো কনসেপ্ট আমাদের মনে রেখে দিতে হবে, প্রকৃতি আলাদা হয়। আচ্ছা, সাম্যাবস্থা মানে কি? সাম্যাবস্থা মানে কি, এই যে আমি বলছি এই যে কিউ বিন্দুটা এখানে আছে, ঠিক আছে, এটা সাম্যাবস্থায় মানে কি, এই জায়গায় যে আধানটা আছে সেই আধানের ওপর নেট ফোর্স 0, মানে এই এন কিউ আধানটা ওকে নিজের দিকে যেই বলে টানবে, এই কিউ আধানটাও নিজের দিকে সেই বলে টানবে বা হতে পারে বিকর্ষণ করবে। ঠিক আছে, সেম বলে। তো এইটার মানে হচ্ছে সাম্যাবস্থা, যে এইদিকে একটা প্লাস কিউ মানের আধান আছে, এটা যদি প্লাস কিউ হয়, এটা যদি প্লাস কিউ হয়, তাহলে কি হবে, এই এন কিউ আধানটা বাঁ দিকে ওকে ঠেলবে আর এই কিউ আধানটা ডান দিকে ওকে ঠেলবে, এবং আলটিমেটলি ওর ওপরে নেট যে বল সেটা 0 হবে। এটা হচ্ছে সাম্যাবস্থার মানে। এবার ওই যে কিউ মানের আধানকে আমি কোথায় রাখবো, সেই জন্য এই সূত্রটা, এবং এই এক্সটা কিন্তু মনে রাখবে সবসময় ছোট আধান থেকে নেওয়া হয়। ঠিক আছে, এই এক্সটা কিন্তু সবসময় ছোট আধান থেকে নেওয়া হয়। এবার এই কনসেপ্টটা কিন্তু ভিভিআই, ঠিক আছে, যেই বা নিটের জন্য, যেই আর নিট বা আমি এইচএস এর জন্য বলবো, এই কনসেপ্টটা কিন্তু ইম্পর্টেন্ট একটা কনসেপ্ট। বারবার কোশ্চেন কিন্তু এই কনসেপ্টের উপর বেস করে এসছে। এই অঙ্কটা দেখো, বলা হচ্ছে দুটি ঋণাত্মক বিন্দু আধানের প্রতিটির মান 2 ESU। তাহলে এইখানে একটা আধান আছে আর একটা আধান আছে, এই একটা, দুটি ঋণাত্মক বিন্দু আধান, তাহলে এটা হচ্ছে -2 ESU আর এটাও হচ্ছে -2 ESU। অপর একটি বিন্দু আধানের মান Q। আধান তিনটি একই সরল রেখার উপর অবস্থিত, প্রতিটি আধান সাম্যাবস্থায় আছে। কিউ আধানের অবস্থান, মান আর প্রকৃতি। এবার শোনো, এটা হচ্ছে প্লাস কিউ মানের আধান, তাহলে যদি সাম্যাবস্থায় রাখতে হয়, শোনো, এবার এই
প্লাস মাইনাস এটা হচ্ছে এ বিন্দু, এটা হচ্ছে বি বিন্দু। তাহলে এ বিন্দুতে যে -2 ইএসইউ আধানটা আছে সেটা একে কি করবে, এদিকে ঠেলবে, আর বি বিন্দুটা কি করবে, এ বিন্দুর আধানটাকে বাঁ দিকে ঠেলবে। তাহলে এরা সাম্য অবস্থায় থাকছে না। তাহলে সাম্য অবস্থায় রাখার জন্য একটা কিউ মানের আধানকে রাখতে হবে। কিউ মানের আধানকে আমরা কোথায় রাখবো, যদি আমি আধানটাকে এই দিকে রাখি প্লাস কিউ মানের আধান, তাহলে এই একে কি করবে, নিজের দিকে টানবে, ঠিক আছে, আর এও একে নিজের দিকে টানবে। তাহলে তো সাম্য অবস্থায় সেক্ষেত্রেও হচ্ছে না। এই জন্য কি হয়, এই কিউ মানের আধানটাকে আমরা মিডিল পয়েন্টে রাখি, ঠিক আছে। কিউ মানের আধানটাকে এদের দুজনের মাঝের কোনো একটা জায়গাতে আমাকে রাখতে হয়, যার ফলে এই মাইনাস আধানটা এই প্লাস আধানটাকে নিজের দিকে টানে এবং এই মাইনাস আধানটা এই প্লাস আধানটাকে নিজের দিকে টানে। এটা হচ্ছে F1 ধরো আর এটা হচ্ছে F2 ধরো। এবার F1 সমান F2 যদি হয় তখন বলা যাবে যে কি আছে, এইটা পুরোটা, এই যে পুরো সিস্টেমটা, এই পুরো সিস্টেমটা সাম্যাবস্থায় আছে, তখন কিন্তু এটা বলা যাবে। এবং কিউর আধানের প্রকৃতিটা সেক্ষেত্রে পজিটিভ হতে হবে। যদি নেগেটিভ হয় তাহলে তো আবার সে একই কেস, সবাই সবাইকে বিকর্ষণ করবে। তাই এ পজিটিভ হতে হবে, তাহলে এও একে আকর্ষণ করে নিজের দিকে টেনে থাকবে, আর একে আকর্ষণ করে নিজের দিকে টেনে থাকবে, ঠিক আছে, মানে চলে যেতে দেবে না। বুঝা গেল? এবার এই আধানটার পজিশন বের করতে হবে, মানে এক্স বের করতে হবে। এবার দেখো -2 আর -2 মানে দুটো একই রকমের চার্জ, সেজন্য আমরা কি করব, ওপরে এই যে এই সূত্রটা করলাম, x সমান r/√n + 1, আর মানে এদের দুজনের মধ্যে ডিস্টেন্স, তাহলে r √n + 1। এবার স্যার √n কত, এখানে দেখো n এর মান কিন্তু 1 আছে, কারণ দুটো সমান সমান আধান আছে, সেজন্য এখানে কি আছে, n এর মান 1। তাহলে আর n এর মান যদি 1 হয় তাহলে 1 + 1 তার মান হচ্ছে r/2। r/2 মানে আধানটা, এখানে বলেছে আধানের অবস্থান কোথায়, তাহলে কি আধানের অবস্থান যদি বলা হয়, দুটি আধানের একদম মধ্যবিন্দুতে, দুটি আধানের মধ্যবিন্দুতে ওর অবস্থান, ঠিক আছে, মধ্যবিন্দুতে অবস্থান, ভালো কথা, মধ্যবিন্দুতে অবস্থান। আচ্ছা, প্রকৃতি কি বলবো, প্রকৃতি হবে নেগেটিভ। প্রকৃতি কি হবে, প্রকৃতি নেগেটিভ হবে। কেন হবে, কারণ যদি নেগেটিভ না রাখি তাহলে এ তো ডান দিক আর বাঁ দিককে আকর্ষণ করে ধরে রাখতে পারবে না, তাই না। যদি ধরে রাখতে হয় তাহলে ওকে অবশ্যই কি পজিটিভ হতে হবে। যদি ধরে রাখতে হয় তাহলে পজিটিভ হতে হবে। যদি বাঁ দিক আর ডান দিক দুটোর আধান যদি আবার পজিটিভ হয়ে যেত, তাহলে মাঝের আধানকে আমাকে নেগেটিভ করতে হতো, কারণ সাম্য অবস্থায় রাখতে হবে, ঠিক আছে। নেক্সট এবার কি বলছে, হয়ে গেলে এবার মান নির্ণয় করতে হবে। মান, এই যে প্রকৃতি নির্ণয়, আধানের যে মানটা, এই মানটা নির্ণয় করার জন্য যে কোনো একটা আধানকে ধরো, হয় এই বি বিন্দুর আধানকে ধরো বা এই এ বিন্দুর আধানকে ধরো, ঠিক আছে, সাম্য অবস্থায় আছে ধরো। তার মানে এই এ বিন্দুর উপর নেট যে ফোর্স, দুটো ফোর্স হবে, একটা কিউ প্রয়োগ করবে, একটা বি প্রয়োগ করবে, ঠিক আছে। তাহলে ওই দুটো ফোর্সকে সমান করে দাও। তাহলে এই এ বিন্দুর উপর যদি এ বিন্দু আর কিউ বিন্দুর মধ্যে যে ফোর্স সেটা আমি ক্যালকুলেট করি, তাহলে 2 ইন্টু এটা হচ্ছে কিউ বাই এই কিউ বিন্দু আর এ বিন্দুর মধ্যে ডিস্টেন্স এক্স, সেটা বেরিয়েছে r/2। তাহলে r/2 তার উপরে একটা স্কোয়ার, এটা সমান এই বি বিন্দু আর এই যে কিউ বিন্দু এদের দুজনের মধ্যে আধান, তাহলে সেটাও আমাদের 2 ইন্টু কি হবে, আচ্ছা কিউ না, 2 আর 2 মানে এইটা না, আবার এইটার সাথে এটা, তাহলে 2 এর সাথে 2 4, আর নিচে এটা হবে আমাদের টোটাল যে ডিস্টেন্সটা, এখান থেকে এটা টোটাল ডিস্টেন্স, এটা হচ্ছে r, তাহলে r এর স্কোয়ার, ঠিক আছে। তাহলে এটা যদি উপরে যায়, এটা যদি উপরে যায়, তাহলে এটা হচ্ছে 8q বাই r তার স্কোয়ার সমান, এটা হচ্ছে 2 আর 2 4r তার স্কোয়ার, r স্কোয়ার কেটে গেল, তাহলে 2q সমান হচ্ছে 1, তাহলে q সমান হচ্ছে হাফ বা 0.5 ESU, কিন্তু এটা পজিটিভ, তাহলে q সমান আসছে প্লাস 0.5 ESU, ঠিক আছে। আমাকে প্রথম পয়েন্ট হচ্ছে এই বিন্দুটা কোথায় হবে সেটা জানতে হয়। যদি লাইক চার্জ হয়, লাইক চার্জ মানে হয় প্লাস প্লাস বা মাইনাস মাইনাস, এগুলোকে লাইক চার্জ বলে। যদি সেম চার্জ হয়, সেম প্রকৃতির, প্লাস প্লাস চার্জ হলে মাঝে থাকবে আমাদের সাম্য অবস্থান, যে আধানটা সাম্য অবস্থায় রাখবে তাকে মাঝে রাখতে হবে। যদি মাইনাস মাইনাস চার্জ হয় তবুও তাকে মিডিল পয়েন্টে রাখতে হবে। যদি প্লাস প্লাস আধান থাকে তাহলে মাঝেরটাকে নেগেটিভ হতে হবে, যদি মাইনাস মাইনাস আধান থাকে মাঝেরটাকে প্লাস হতে হবে, কারণ তাকে তো আকর্ষণ করে ধরে রাখতে হবে। আকর্ষণ করে যদি না ধরে রাখে তাহলে তো সমস্যা, তাহলে সাম্য অবস্থায় থাকবে না, সবাই সবাইকে বিকর্ষণ করবে, ঠিক আছে। এবং প্রকৃতি নির্ণয় কি করে করব, এই লজিকটা দিয়ে। এবং আধানের মান নির্ণয় কি করব, যে কোনো ডান দিক বা বাঁ দিক ওর একটা আধানকে ধরবো, ওর উপরে নেট ফোর্স সমান করে দেবো। দুটো ফোর্স থাকবে, একে একটা ফোর্স
অ্যাপ্লাই করবে সেটা এটা, আর এই বি বিন্দু এ বিন্দুর উপর একটা ফোর্স করবে এটা, এবং তাদের দুজনকে সমান করে আমরা এখানে আলটিমেটলি মানটা বের করে দেবো। ঠিক আছে, তো আজকে আমরা করলাম স্থির তড়িতের প্রাথমিক ঘটনাবলী আর হচ্ছে কুলম্বের সূত্র।